আপনি আনইউজ তো, প্লিজ ডোন্ট মাইন্ড। অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়া অবস্থায় অনেক মেয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের ভাষ্য মতে দিস আর ডিপ লাভ অ্যান্ড দে আর শো কল্ড লাভ ফিরিস ইন দ্য বেডরুম। ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? পাত্র বেশি সামনে বসে থাকা লোকটার অনর্গল বলে যাওয়া কথাগুলো শোনার পর আপাতত লজ্জায় মুখ থমথম করছে অথই। এতটা খোলামেলা কথাবার্তা মোটেও আশা করেনি অথই। প্লিজ ডোন্ট হেজিটেট, টেল মি অ্যাবাউট ইউ। আব্বু, আব্বু একটু এদিকে আসবে? অথই ওর বাবাকে ডাকছে। এদিকে বেচারা পাত্রপক্ষ নড়ে চড়ে বসেছে। সেই যে মৌমাছির মৌচাকে ঢিল ছুঁড়েছে ভালোভাবে আন্দাজ করতে পেরেছে। মেয়ের ডাক শুনে ছুটে এলো বাবা। এসে মেয়েকে নরম সুরে জিজ্ঞেস করলো, কিছু লাগবে? অবশ্যই, একটু শান্তি চাই আমি। তুমি কি এই মুহূর্তে এই লোকটাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলবে? আলফাজ আহমেদ মেয়ের কথা শুনে পাত্রের দিকে তাকালেন। পাত্র মাথা নিচু করে বসে আছে। অথইয়ের বাবা ব্যাপারটাকে ঘাটলেন না, অথইকে ঘরে চলে যেতে বলল। তারপর নিজেই দৌড়ে গেলেন ড্রয়িং রুমের দিকে। জানাতে হবে তো যে তাদের মেয়ে ছেলেকে পছন্দ করেনি। অথই চলে যাচ্ছিল কি মনে করে আবারও ফিরে এলো। পাত্রের সামনে দাঁড়িয়ে বলল, তুই নিজে আনইউজড কিনা আগে সেটা প্রুফ কর। নিজেরা মেয়েদের ভালোবাসার দোহাই দিয়ে হোটেলে ডেকে সব কিছু লুট করিস, আর বউ খুঁজতে এসে আনইউজড আনইউজড বলে মুখে ফেনা তুলিস। আমার চোখের সামনে আবারও কোনোদিন যদি পড়িস, আইশ্বর সেদিন তোকে আমি জুতা পেটা করব। কারণ আজকের ব্যাপারটা আমার জন্য টোটালি এম্বারেসিং। বিয়ের জন্য বেশ কদিন ধরেই ওর বাবা প্রেশার দিচ্ছিল। একসময় হাল ছেড়ে দিয়ে অথই তার বাবাকে বলল ভালো পাত্র দেখতে, এবং ভালো পাত্র পাওয়া গেছে ওর বাবা আলফাজ আহমেদের ভাষ্য মতে। ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাংকে চাকরি করা সুদর্শনী লোকের মুখের কথা শুনলে আপাতত তার পারিবারিক স্ট্যাটাসের দিকে যাবে না। অথইয়ের জন্য সে মোটেও উপযুক্ত নয়। অথই ওর ঘরে এসে ওড়নাটা বিছানায় রেখে কিছুক্ষণ পায়চারি করলো। অসম্ভব রাগ হচ্ছে। মানুষ কিভাবে পারে? একটা ছেলে একটা মেয়েকে কতভাবেই হ্যারেজ করতে পারে। আজকে সেটারই ডেমো হয়তো সে নিজেই দেখল। পথে ঘাটে ঘরে বাইরে আত্মীয় অনাত্মীয় প্রতিটা মানুষের কাছে তাদের বুলিংয়ের শিকার হতে হয়। মেয়েদের কোথাও শান্তি নেই। ঘণ্টাখানেক পর অথই মাত্রই পড়া শেষ করে ঘুমোতে যাচ্ছিল। তখনই ওর মা সাবিনা দরজা নক করলো। ভেতরে এসো। সাবিনা দরজা খুলে ভেতরে এলো। মেয়ে মশারি টাঙিয়েছে। সাবিনা মুচকি হেসে রিডিং টেবিলের কাছ থেকে চেয়ার টেনে এনে বসলো। তোর বাবার মতো তোরও কি মশারি না টাঙালে ঘুম আসে না? মশারির ভেতরে বসে হাই তুলে অথই দুপা ভাঁজ করে বসলো। মায়ের কথা শুনে মিছে রাগ দেখিয়ে বলল, বাবার মতো বললে কেন মা? পৃথিবীর সবাই মশারি টাঙিয়ে ঘুমায়, তাই বলে কি সবারও আমার বাবার মতো অভ্যেস আছে? মশার জ্বালাতনে মশারি টানানো লাগে, নয়তো প্রতিদিন কার ভালো লাগে মশারি টানাতে? সাবিনা প্রসঙ্গ বদলে ফেললেন। অথই ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ওর মা যে এখন এই ঘরে এসেছে তার পেছনে বিশেষ কারণ আছে, নয়তো রাত 11টার পর ওর মা কখনোই ওর ঘরে আসে না। প্রহরকে তোর কেমন লাগে? জাস্ট ডিসগাস্টিং। অথই, প্লিজ, তুমি এখন প্রহরের ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে এসো না। একটা চরিত্রহীন ছেলের কথা তোমার মেয়ের সঙ্গে আলাপ করতে তোমার মুখে বাজছে না? প্রহর মোটেও খারাপ নয়, বিদেশে বড় হয়েছে, কিছুটা ওপেন মাইন্ডেড। বাংলাদেশের কালচারের সম্পর্ক কী বা জানে, হয়তো সেদিন ভুল করেই। থাক মা জননী, তুমি আর কষ্ট করে প্রহরের ব্যাপারে আমাকে মোটিভেট করো না। আমার দিন এতটাই খারাপ আসেনি যে প্রহরের মতো মানুষকে নিয়ে গসিপ করতে হবে। অথই গায়ে কাঁথা টেনে শুয়ে পড়ল। শরীরটা আজ বড্ড ক্লান্ত লাগছে। এত এত প্রহর, নীলদের মতো কাপুরুষদের ভিড়ে অথইর স্বপ্নের মানুষটা কই আছে কে জানে। আর কতকাল অপেক্ষা করলে দেখা মিলবে তার স্বপ্ন পুরুষের।
সাবিনা মেয়ের ঘরের লাইট অফ করে দরজা বন্ধ করে বের হয়ে এলো। ডাইনিং টেবিলের কাছে অথৈর বাবার সঙ্গে দেখা হয়ে গেল সাবিনার। সাবিনা আলফাজের সামনে দাঁড়িয়ে বলল, অথই, প্রহরের বউ এটা জানার পরও তুমি কি করে অন্যত্র অথয়ের বিয়ে ঠিক করেছো? নাজিফা আপা শুনলে? নাজিফা আপার সঙ্গে কথা হয়েছে আমার। বাল্যকালে হওয়া প্রহর এবং অথর বিয়ের সমাপ্তি এবার নিজ হাতে করবেন তিনি। আগামী 3 নভেম্বর তিনি দেশে আসবেন প্রহরকে সঙ্গে নিয়ে। এবার আমার মেয়ে মুক্ত হয়ে যাবে সেই বাল্য বিয়ের সম্পর্ক থেকে। কিন্তু অথই? অথৈকে সব বলবো, সবটা জানাবো, তবে নাজিফা আপা দেশে আসার পর। তুমি এখনই কিছু বলতে যেও না, নয়তো হিতে বিপরীত হতে পারে। সাবিনা আর আলফাজ সারা রাত ঘুমাতে পারল না মেয়ের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে। তারা যে প্রহরের কাছে অথৈকে দেওয়ার কথা ভেবেছিলেন সবটাই যে ভুল ছিল তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। 5 তারকা হোটেলের 5th ফ্লোর একটি কনফারেন্স চলছিল। বিগ ওয়েশন ইন্ডাস্ট্রি আজ 50 বছর পূর্তি উপলক্ষে গ্র্যান্ড পার্টি থ্রো করেছেন এহসান মির্জা। সেই পার্টিতে এহসান মির্জার পাশেই হাস্যোজ্জ্বল প্রহর মির্জাকে দেখে পার্টিতে থাকা মেয়েরা মরমে মরে যাচ্ছিল। একটুখানি সুযোগ খুঁজছিল তারা, কখন প্রহরকে একা পাবে। সেই মাহেন্দ্রক্ষণ খুব দ্রুতই চলে এলো। প্রহর ওয়াশরুমে চলে যায়। বেসিনের কল ছেড়ে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে আয়নায় মুখ দেখছিল। ঠিক তখনই আয়নায় তার প্রতিবিম্বের পাশে নারী প্রতিবিম্ব দেখতে পেল। প্রহর চিনতে পারল না মেয়েটাকে। আগে দেখেছে বলে মনে পড়ল না। বেশভূষা এবং চেহারার গড়ন বলে দিচ্ছে মেয়েটা এখানকার স্থানীয়। আমেরিকানদের চেহারা কখনোই মায়াময় মনে হয়নি প্রহরের কাছে। খুব সাধারণ আদলে গড়া হয়েছে তাদের। প্রহর পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলতেই যাচ্ছিল মেয়েটি। কিন্তু বাদশাদে প্রহর মেয়েটাকে এক ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যদিও প্রহরকে স্পর্শ করতে পারেনি, তবুও যেন প্রহরের ইচ্ছে করছিল মেয়েটার গলা চেপে মেরে ফেলতে। ফালতু মেয়ে কোথাকার, ছেলেদের দেখলে মরে যাই টাইপ তাদের এক্সপ্রেশন। Hi there, Iddu. হোয়াট হ্যাপেন্ড হানি? প্রহর পকেট থেকে টিস্যু বের করে বারবার নিজের অধর মুছে যাচ্ছে। এদিকে মেয়েটি বেহায়ার মতো প্রহরের সামনে গিয়ে বারবার বলছে, I love you, Bohor, and I was totally feel. স্টপ দেয়ার অ্যান্ড গেট আউট ফ্রম হিয়ার। কিছু ডলারের নোট সেই মেয়েটির মুখের উপর ছুঁড়ে ফেলল। মেয়েটা কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তারপর ডলারের নোটগুলো কুড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। প্রহর মেয়েটাকে ভয়ানক কিছু একটা বলে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা হোটেলের নিচে চলে এলো। ড্রাইভারকে কল করলে ড্রাইভার গাড়ি নিয়ে চলে আসে। প্রহর ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে নিজে ড্রাইভ করে চলল ফার্ম হাউসের দিকে। রাত 3টা। প্রহরের চোখে ঘুম নেই। এত ছোট রাত অথচ দীর্ঘ মনে হচ্ছে। কারণটা হয়তো বিশেষ বলেই কপালে স্লাইড করতে করতে প্রহর ভাবছে কারো কথা। পরনের হলদে শাড়ি, এক চিলতে হাসি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকায় এমন একটি পুতুলের কথা ভাবছে সে। জীবন্ত একটি পুতুল সে দেখে এসেছে বাংলাদেশে। বিগত 15 দিন ধরে তার মনে হচ্ছে বাংলাদেশে সে বিশেষ কিছু রেখে এসেছে, এবং সেই বিশেষ কিছুই হলো সেই জীবন্ত পুতুলটা। কিন্তু পুতুলটা বড্ড হিংস্র। সহজেই কথার মায়াজালে বেঁধে ফেলা যায় না তাকে। তাই তো মনটা বিক্ষিপ্ত হয়ে আছে। সামান্য একটি মেয়ে প্রহর মির্জার আত্মসম্মানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এমন সময় মোবাইল ফোন বেজে উঠল। টেবিলের উপরেই থাকা মোবাইলটা তুলে দেখল রাম্মি নাফিজা কল করেছে। প্রহর স্বাভাবিকভাবেই কল রিসিভ করলো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কতবার বলবো আপনি আমাকে সালাম জানাবেন না, তারপরও আপনি সেই একই কাজ করেন। সালাম বিনিময়ে অনেক নেকি পাওয়া যায়, আমি সেই নেকি কুড়াতে চাই প্রহর। তাছাড়া আমি তোর মা,
তোর উচিত আমাকে প্রথমে সালাম জানানো, বাট তুই। আমি আই এম সরি, আসলে অন্য মনস্ক ছিলাম। প্রহরের জবাব শুনে ফোনের ওপাশ থেকে নাফিজার দীর্ঘশ্বাসের সুর শোনা গেল। প্রহর কিছু বলল না। অথয়ের কথা মনে আছে তোর? আবারও অথয়ের কথা কেন তুলছেন? অথয়ের কথা কেন তুলছি এটা আমার চেয়ে ভালো তুই জানিস প্রহর। আমি জানি না এবং জানতেও চাই না আম্মি। আপনি এবং বাবা মিলে ব্যাপারটা যদি আপোষে সেটেল করতে পারেন, দেন আমার সঙ্গে এই ব্যাপারে কথা বলতে আসবেন। প্রহর কল কেটে দিল। সব মন খারাপের মুহূর্তে একসাথে আসতে হলো। পুরনো ঘটনা মনে দৃশ্যপটে হানা দেয়। অথই দাঁতে দাঁত খিঁচিয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে, আর প্রহরের চোখে প্রশান্তির সুখ। গত 1 মাস ধরে যার জন্য প্রহরের চোখে ঘুম ছিল না, আজ সেই মানুষটা তারই চোখের সামনে বসে আছে, ঠিক সেদিনের মতো। আজও তার একই চাহনি, পরনের হলদে শাড়ি, অগ্নিমূর্তি, চোখ রাঙিয়ে তাকায়, সবটা আজও তার চোখে মুখে স্পষ্ট। প্রহরের মা নাজিফা এবং প্রহর অথৈদের বাড়িতে উপস্থিত হয়েছে আজ। অথৈদের ড্রয়িং রুমে অথৈর বাবা, মা, প্রহর এবং প্রহরের মা বসে আছে। তাদের সবার দৃষ্টির কেন্দ্র কিন্তু অথৈ। অথৈ প্রহরকে ওদের বাসায় দেখে যা রিয়াকশন দেখিয়েছে, আপাতত ওদের বাল্যকালের হওয়া বিয়ের খবর কি করে জানাবে তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছে অথৈর বাবা, মা এবং নাজিফা। অথই, জি আন্টি। এদিকে এসো। নাজিফা অথৈকে কাছে ডাকলেন। অথৈ নাজিফার পাশে গিয়ে বসলো। প্রহর আর চোখে বারবার অথৈকে দেখছিল। তার মানে তার হৃদয় হরণে আর কেউ নয়, স্বয়ং অথৈ। মেয়েটাকে দেখেছিল প্রায় 10 বছর আগে, যখন ওদের বিয়ে। ওয়েট, তার মানে অথৈর স্ত্রী। ও মাই গড, এতটা চেঞ্জ! গুলুমুলু অথৈ এতটা শুকিয়ে গেছে, তাই তো প্রথম দেখায় চিনতে পারেনি সে। প্রহরের বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। আজ যে এই বাড়িতে এলো, কেন এলো? অথৈর ব্যাপারটা সেটেল করার জন্য। কিন্তু এই অথৈ তার হৃদয় হরণী হবে কে জানতো? তার কৈশোরকালের বউ যে অথৈ, সেটাও তো জানতো না। এখন কি করবে প্রহর? ডিভোর্সের কথা যেহেতু উঠেছে, তাহলে ডিভোর্স তো হবেই হবে। প্রহর নিজের চোখে মুখে সর্ষে ফুল দেখছিল। নিজেকে এতটা অসহায় এর আগে কখনো লাগেনি। হুট করে প্রহর ওর আম্মিকে বলল, আম্মি বাড়িতে চলুন। প্রহর তাগাদা দিচ্ছে বিধায় নাজিফা ছেলের কথায় দ্বিরুক্তি না করেই সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে এলো। পুরো রাস্তা জুড়ে প্রহর চুপচাপ ছিল। নাজিফা সেদিকে মাথা ঘামালো না, কারণ তার ছেলে স্বভাবগত ইন্ট্রোভার্ট। ফিরতে ফিরতে রাত হলো। বাড়িতে ফেরার পর প্রহর এবং ওর মা ড্রয়িং রুমে এসে বসলো। নাজিফা লিজাকে ডাক দিয়ে 2 কাপ চা দিতে বলল। এমন সময় প্রহরের আম্মিকে ডেকে বলল, আমি আমার অথৈকে চাই। প্রহরের কথায় নাজিফার মাথায় বাজ ভেঙে পড়ল যেন। মানে কি, এই ছেলে আজ কটা বছর ধরে অথৈ নাম থেকে বাঁচতে চাইছে, আজ সে ছেলে বলছে আমার অথৈকে চাই? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো নাজিফা। ছেলের সামনে গিয়ে দাঁড়িয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবমূর্তি বোঝার চেষ্টা করলো। আদৌ কি তার ছেলে অথৈকে চাইছে, নাকি তার নিজের ভুল? নাজিফাকে অবাক করে দিয়ে প্রহর বলল, আম্মি আপনি বললে এই বিয়েটা ভাঙবে না। কিন্তু বিকেলে যে আমি নিজে মুখে তোদের ডিভোর্সের কথা বলে এসেছি আলফাজ ভাইয়ের সামনে, তুই তো সামনেই ছিলি, তখন বারণ করলি না কেন? আমি কিছুই জানি না, ব্যাস আমার অথৈকেই চাই। আসল কথাটা চেপে গেল প্রহর। কিন্তু অথৈ তোকে পছন্দ করে না প্রহর। তোদের বিয়ের কথা শুনে কেমন রিয়্যাক্ট করবে কে জানে। ডিভোর্সের ব্যাপারে তো কেবল ওর বাবা মায়ের সঙ্গে কথা হলো। এক্ষুনি আলফাজ আঙ্কেলকে কল করে বারণ করেন, অথৈ যেন বিয়ের ব্যাপারে কিছুই জানতে না পারে। কিন্তু অথৈ যদি? আমি ম্যানেজ করে নেব আম্মি, আগে আপনি আলফাজ আঙ্কেলের সঙ্গে কথা বলুন। নাজিফা চিন্তিত ভঙ্গিতে কল করলো আলফাজকে। আলফাজ কল রিসিভ করার পর নাফিজা শুধু এতটুকু জানালো যে আপাতত বিয়ের ব্যাপারটা যেন অথৈকে না জানানো হয়। আলফাজ বাদ সাধতে চাইলে
নাজিফা শক্ত গলায় বলল, অথই আমার একমাত্র ছেলের বউ। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। ছেলে খেলা যদি ভাবতাম তাহলে প্রহরকে অন্য কোথাও বিয়ে করাতাম। সময় হলে অথই সব জানবে, তবে আমি ওকে জানাবো। সব জানার পর অথই যা সিদ্ধান্ত নেবে আমি এবং প্রহর দুজনেই মেনে নেব। আলফাজ কল কেটে দিল। সাবিনা আলফাজের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? অথৈকে বিয়ের ব্যাপারে জানাতে বারণ করেছে। কিন্তু আগামীকাল যে পাত্রপক্ষ আসবে, তারা যদি অথৈকে পছন্দ করে তাহলে তো বিয়ের দিন তারিখ নির্ধারণ করতে হবে। সাবিনা আর আলফাজ দুজনে আবারও দুশ্চিন্তার মাঝে পড়লেন। অথই আজ প্রহরকে দেখে কিছুই বলেনি, কিন্তু রেগে গিয়েছিল যে সেটার অভিব্যক্তি দেখে আন্দাজ করে ফেলেছে ওর বাবা মা। ছাদের চিলেকোঠার ঘরে বসে আছে প্রহর, চোখে মুখে বিষাদের ছাপ, মলিন মুখখানা সবটাই আজ বিরহের ছাপ। প্রহর আনমনা হয়ে বলল, যার মুখ কখনো দেখতে চাইনি, যাকে নিয়ে কোনো সংসার করব বলে ভাবিনি, আজ তাকেই পাওয়ার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে পড়েছে। প্রেয়সীর জন্য আমার হৃদয় ব্যাকুলতার পেছনের কারণ বুঝে আমার বিয়ের সম্পর্কের টান ছিল, নয়তো এত এত মেয়ে এমপ্লয়ির সঙ্গে আমার ওঠা বসা, কখনোই তো তাদের দিকে তাকানোর ইচ্ছে হয়নি। সেদিন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অথৈকে দেখার পরই কেন আমূল পরিবর্তন এলো আমার মধ্যে। অথই যে তাকে খুব সহজে মেনে নেবে না তা আজকের ঘটনা থেকেই বুঝতে পেরেছে। চোখের সামনে একে একে সব ঘটনা ভেসে উঠেছে। অথৈর সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হওয়া, তারপর আজকের বিকেলের ঘটনা, সবটাই মনের দৃশ্যপটে হানা দিচ্ছে। অতীত। স্যার একটা কথা বলবো? বলো। স্যার আমার বাথরুমের সমস্যা হচ্ছে, আগামীকাল ডিউটি পালন করব ঠিক মতো। তোমার বাথরুম পেট কবে ঠিক ছিল? চাকরিতে জয়েন করার পর থেকে রোজ শুনতে হয়, স্যার আমার বাথরুম মানে পেটে সমস্যা। আর বাথরুমের সমস্যা বলো কেন, পেটের সমস্যা বলবে। জি স্যার, পেটের সমস্যা বলবো, কিন্তু কথা হলো স্যার আমার ছুটির প্রয়োজন, নয়তো এখানে ইজ্জতের দফারফা হয়ে যাবে। প্রহর তাকিয়ে দেখলো রফিকের চোখ মুখ লাল হয়ে আসছে, হয়তো সত্যি অস্বস্তি হচ্ছে। প্রহর হাতের ইশারায় রফিককে চলে যেতে বলল। রফিক কোনো মতো হাসি বিনিময় করে চলে যায়। সবে মাত্র জিমনেসিয়াম থেকে বের হয়েছিল প্রহর। গাড়ির কাছে এসে দাঁড়িয়েছে প্রহর। ব্র্যান্ডেড স্লিপলেস ব্ল্যাক গেঞ্জি, 3/4 প্যান্ট, গলায় ইয়ারফোন, ঘরমাক্ত দেহ, বিন্দু বিন্দু ঘাম জমে আছে কপাল জুড়ে, ভেজা কপালে লিপটে আছে চুল। রাস্তায় অতিক্রম করা প্রত্যেকটা মেয়ে প্রহরকে দেখছে। প্রহর হেসে গাড়িতে বসলো, তারপর রওনা হলো ওর বাড়ির উদ্দেশ্যে। 10 দিন হলো ঢাকায় এসেছে প্রহর, ওর আম্মির সঙ্গে দেখা করতে যাচ্ছে। আমেরিকা থেকে আসার পর ওর আম্মির সাথে জাস্ট একবার দেখা হয়েছে, তাও আবার এয়ারপোর্টে। আমাদের নেমপ্লেটের বাড়ির গেটের সামনে এসে হর্ন বাজাতেই দারোয়ান গেট খুলে দিল। খুলানের কাছে আসতেই গাড়ি বন্ধ করে নেমে এলো প্রহর। বাড়িতে ঢুকতেই দেখা হলো রাম্মির সাথে। ওর আম্মি রান্নাঘরে কিছু একটা করছিল, তাকে দেখেই সে কাজ ফেলে চলে এসেছে। দুপুরে কি খাবি? ভুনা খিচুড়ি আর মাংস। এই না গতকাল বললি তোর ওয়েট বেড়ে যাচ্ছে। নাজিফা হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রহর নিজের রুমের দিকে চলে যায় আর নাজিফা তড়িঘড়ি করে রান্না বসায়। গোসল শেষ করে একেবারে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে বের হলো প্রহর। ডাইনিং টেবিলের কাছে আসতেই দেখলো ওর আম্মি টেবিলে নাস্তা সাজিয়ে রাখছে। প্রহর কিছুটা রাগ দেখিয়ে লিজাকে ডাকলো। লিজা হলো প্রহরের আম্মের হেল্পিং হ্যান্ড। লিজা এসে চুপচাপ করে দাঁড়িয়ে রইল প্রহরের আম্মির পেছনে। প্রহর লিজার দিকে তাকিয়ে বলল, আম্মিকে এই কাজগুলো কেন করতে হলো? ম্যামকে আমি বারণ করেছিলাম, কিন্তু প্রহর বাদ দে না বাপ। বছরে 6 মাস তো বিদেশে পড়ে থাকিস তোরা বাপ ছেলেতে মিলে। তোদের হাতে গোনা কদিন কাছে পাই বল? তোদের একটুখানি খেদমত করতে পারলে আমার হৃদয়ের শকুন হয়।
আম্মির কথার উপর আর কোনো কথা বলল না প্রহর। নাজিফা ছেলের পাতে একে একে সব খাবার তুলে দিচ্ছিল। প্রহর প্লেটের দিকে তাকিয়ে দেখল হাঁসের মাংস ভুনা, চালের গুঁড়ার রুটি আর মিষ্টি দই। প্রহর মুচকি হেসে খাবারে মনোযোগ দিল। ছেলের খাওয়ার দৃশ্য দেখে নাফিজার মন ভরে উঠল, খুশিতে চোখ চিকমিক করছে। নাস্তা শেষ করে নাজিফার কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো প্রহর। অফিসে ঢুকতেই একে একে সকল এমপ্লয়ি প্রহরকে সালাম জানাচ্ছে। প্রহর হেঁটে গিয়ে ওর কেবিনে ঢুকলো। চেয়ারে বসার পর বেল বাজালো। কিছুক্ষণ পর দরজা ঠেলে ঢুকলো ইশতিয়াক আহমেদ, প্রহরের অফিসের ম্যানেজিং ডিরেক্টর। হ্যালো স্যার। হাত বাড়িয়ে দুজন হ্যান্ডশেক করলো। প্রহর ইশতিয়াককে বসতে বলল। ইশতিয়াক চেয়ারে বসলো। কটা মিটিং আছে আজ? নতুন এমপ্লয়ি নেওয়ার কথা ছিল, ইন্টারভিউ নেওয়া হয়েছে? আজ মিটিং নেই স্যার, তবে নতুন এমপ্লয়ি সিলেক্ট করা হয়ে গেছে। নতুনদের জয়েনিং আজই হয়েছে। আমার পিএ কোথায়? হিমানি তো আজ আসেনি। হোয়াট? আসেনি মানে কি? সে কি জানতো না আজ আমি অফিসে আসব? জানতো স্যার, কিন্তু হুট করে। মে কামিন স্যার। দরজা নক করলো কেউ। ইশতিয়াক এবং প্রহর দরজার দিকে দৃষ্টিপাত করলো। প্রহরের পেয়ে হিমানি এসেছে। প্রহর দৃষ্টি নত করে বলল, ইয়েস, কাম ইন। অ্যান্ড মিস্টার ইশতিয়াক, ইউ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার। ইশতিয়াক কেবিন থেকে বেরিয়ে যায়। হিমানি এসে ডেস্কের সামনে দাঁড়িয়ে রইল। আমি অফিসে এসেছি 10 মিনিট হয়েছে। আমার পিএ হিসেবে তোমার উচিত ছিল আমার আগেই অফিসে আসা। স্যার রিক্সা পেতে দেরি হচ্ছিল। লেম এক্সকিউজ। নতুন কিছু বলো, এসবের দোহাই শুনতে এখন আর ভালো লাগছে না। কথাগুলো বলেই প্রহর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ঠিক তখনই হিমানি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে ফেলল। প্রহরকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরল, পাগলের ন্যায় প্রলাপ বকছে। প্রহর হিমানিকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো একজন। তবে প্রহর এবং হিমানিকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পেয়ে কেবিন ছেড়ে দৌড়ে পালায় সেই মানুষটি। প্রহর সেই মানুষটাকে পেছন থেকে ডাকে, কিন্তু সে আর পেছনে ফিরে তাকায় না। সেদিনই প্রথমবারের মতো অতকে দেখেছিল প্রহর। সেই প্রথম দেখায় প্রহরের জন্য অথয়ের মনে নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে পড়ে। যে কারণে এই ভাবনা ঢুকে যাবে মস্তিষ্কে। অথয়ের বেলায় তাই ঘটেছে। অথয় এবং প্রহর দুজনই পরিস্থিতির শিকার। অতীতের পাতা থেকে বেরিয়ে বর্তমান। বুকের বাঁ পাশে হাত রেখে প্রহর বলল, যদি জানতাম তোমাকে না পাওয়ার ব্যথায় আমি কুঁকড়ে যাব, ধ্বংস হব, তবে আরও আগেই তোমাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতাম। তবে এখন যেহেতু তুমি জেনেই গেছো তুমি আমার কি, তাহলে তোমাকে আমার হৃদয়ের বন্দিনী বানিয়ে ক্ষান্ত হব। ততদিন না হয় বিষাদের প্রহর গুনে রাখবো, কারণ মন বুঝে না অপেক্ষার মানে। অথয়কে পাওয়ার জন্য প্রহরের অপেক্ষাময় দিনগুলো শুরু হলো। কবে শেষ হবে জানা নেই, কিন্তু এই বিষাদময় অপেক্ষার অবসান শীঘ্রই শেষ হবে। আব্বু, আমি আর চাকরিটা করছি না। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটি বলল অথই। আলফাজ নিউজ পেপার ভাঁজ করে টি টেবিলের উপর রেখে বলল, কেন? পার্ট টাইম জব হিসেবে তোর জন্য জবটা পারফেক্ট, এটাই তো বলেছিলি তুই। অথই দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমি তো জানতাম প্রহর মির্জা আমার অফিসের সিআর, তিনি আমার আম্মা জানের বান্ধবীর ছেলে, কিন্তু প্রহর মির্জা কি জানতো এই ব্যাপারটা? মোটেও না। জানলে মোটেও সে আমাদের বাড়িতে আসতে চাইতো না। ভীষণ অহংকারী মানুষ সে। এই যে গতকাল তাকে আমাদের বাড়িতে দেখলাম, সেটাই তো আমার জন্য ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য। কি ভাবতে বসেছিস আবার? আলফাজের কথায় অথই ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে আলফাজের সামনে হাঁটু গেড়ে অনুনয় সুরে বলেই ফেলল, আব্বু, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির সিইও হচ্ছে নাফিজা আন্টির ছেলে প্রহর মির্জা। গতকাল আমাদের বাড়িতে ওনাকে দেখার পর আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে আব্বু।
সে আমার মায়ের বান্ধবীর ছেলে, আমি তার কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি। যদিও তিনি আমাদের সেক্টরে তেমন আসেন না, তবুও তার সাথে আমার যতবারই দেখা হবে ততবারই আমার মনে হবে তিনি আমার স্ট্যাটাসকে উপহাস করবেন, যেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে এত আত্মসম্মান বোধে করা কখনো চোখেই পড়েনি তেমন। অথয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো অফিসে আলাদা অ্যাটেনশন পেতে চাইতো, এই বলে যে প্রহর মির্জার মায়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর মা। কিন্তু না, অথয় এমন কিছুই করবে না, উল্টো চাকরি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আলফাজ মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর যা সঠিক মনে হয় তাই সিদ্ধান্ত নিবি। আমি জানি আমার অথই কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। থ্যাংক ইউ আপু। জানো না, গতকাল রাত থেকে আমার মাথায় টেনশনের জ্যাম লেগেছিল। এখন একটু শান্তি লাগছে। অলরেডি 7টা বেজে গেছে। আসছি আব্বু, আজ অফিসে রিজাইন লেটার জমা দিয়ে আসবো। অথই হাসি মুখে ওর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে ওর ঘরে চলে এলো। গোসল শেষ করে কালো ম্যাচিং ব্লাউজের সাথে কালো পাড়ের সুতি নীল রঙের শাড়ি পরে নিল। কাঁচ সমান চুলগুলো ছড়িয়ে দিল। চোখে কাজলের রেখা টেনে টোটাল লাইট পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। সাবিনা বেশ কয়েকবার অথয়কে নাস্তা খেয়ে যেতে বলল, কিন্তু অথই তারা দেখিয়ে বের হয়ে যায় বাসা থেকে। রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল অথই। পার্স থেকে মোবাইল বের করতেই দেখতে পেল অলরেডি 7:30 বেজে গেছে। অফিসে 8টার আগে পৌঁছতে হবে, কিন্তু অফিসে পৌঁছতে সময় লাগবে 40 মিনিট। অথই চিন্তিত ভঙ্গিতে রিক্সার জন্য অপেক্ষা করছে। কিরে অথই, কোথাও যাবি নাকি? নিজের নাম শুনে অথই পেছনে তাকিয়ে দেখলো ওর ক্লাসমেট আবির বাইক ওর পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। অথয়ের মাথায় চট করে বুদ্ধি এলো। আবিরের সামনে এসে অথয় অনুরোধের সুরে বলল, একটু উপকার করবি ভাই? উপকার করব, কিন্তু এই যে তুই দেখা হলে আমাকে জান প্রাণ দিয়ে আকুলতা দেখিয়ে ভাই ডাকিস, এটা কি ঠিক হচ্ছে? আমি তোর কোন জন্মের ভাই বল? তুই আমার এই জন্মের ভাই, তোর সাথে আমার চেহারার কত মিল জানিস তুই? হয়েছে হয়েছে, এখন বল কি উপকার করতে হবে? আমাকে বিগ ওয়াশ কোম্পানির সামনে নামিয়ে দিয়ে আসতে পারবি? 8টার আগে পৌঁছতে হবে। রিক্সা পাচ্ছি না, আর যদিও রিক্সা দিয়ে চলেও যাই তবুও 8টার আগে পৌঁছতে পারবো না। তুই চাকরি করিস কবে থেকে? যেতে যেতে বলি, অ্যাজ ইউর উইশ। আবিরের বাইকের পেছনে বসেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো অথই। যেতে যেতেই অথই ওর চাকরির খুঁটিনাটি সব ব্যাপার জানালো আবিরকে। আজ রিজাইন লেটার জমা করবে সেটাও বলল। চাকরি ছাড়ার কথা শুনে আবির বলল, দোস্ত একটা কথা বলি শোন, চাকরিটা ছাড়িস না। এখনকার বাজারে এমন চাকরি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বিগ ওয়াশ কোম্পানি প্রত্যেক বছর বিভিন্ন ভার্সিটি থেকে শিক্ষার্থীদের বেতন সহকারে ট্রেনিং দেয়, তারপর তাদের কোনো ব্রাঞ্চে চাকরি দেয়। এত এত সুযোগ সুবিধা কোনো কোম্পানি দেয় এখনকার যুগে? আরেকবার ভেবে দেখ। মাঝে মধ্যে লাভের চিন্তা করতে হয় না। আমার এই চাকরিটা না করলে যদি লোকসান হয় তবে তাই হোক, তবুও চাকরিটা করছি না। অ্যান্ড দিস ডিসিশন ফাইনাল। তোর ইচ্ছা। কথা বলতে বলতে বিগ ওশান বৃহৎ কোম্পানির সামনে এসে পৌঁছে যায় আবির এবং অথই। অথই বাইক থেকে নেমে আবিরকে ধন্যবাদ জানিয়ে গেটের ভিতর ঢুকে পড়ে। এদিকে আবির বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে প্রহরের নিজের কেবিনের এক বিশাল অংশ জুড়ে কেবল কাচের দেয়াল। রাস্তার পাশেই তার কেবিন হয়, সব স্পষ্ট দেখা যায়। কাচের দেয়াল ভেদ করে দেখতে পেল তার অপ্রিয় দৃশ্য। অথই কারো বাইক থেকে নেমে হাসি মুখে কথা বলে বিদায় নিয়ে অফিসে ঢুকে পড়ল। কপালের দুপাশে শিরা ফুলে উঠেছে প্রহরের। এত ঈর্ষা প্রহরের মনে আগে কখনো জন্মায়নি, কিন্তু আজ নিজের রাগ দেখিয়ে প্রহর শুধু ভেবে দেখল সৃষ্টিকর্তা সবাইকে একই উপাদান দিয়ে করেছেন, হয়তো ভালো মন্দের তারতম্য আছে। এই যে তার নিজের ভেতর ঈর্ষা কাতর মন ছিল, এটা কি কখনো ভেবেছিল? মোটেও না। হয়তো এর আগে অথই নামক সুখ পাখির সন্ধান ছিল না তার জীবনে। অথই অফিসে ঢুকে রিসেপশনে যায়, তারপর হাজিরা খাতায় সাইন করে 3rd ফ্লোরে যাওয়ার জন্য লিফটের সামনে অপেক্ষা করছে।
থার্ড ফ্লোরে 3 নং সেক্টর কেবল স্টুডেন্টদের নিয়ে কাজ করা হয়। লিফটের দরজা খুললে অথই ভেতরে ঢুকে পড়লো। থার্ড ফ্লোরে এসে লিফটের দরজা খুলে গেল। অথই বের হয়ে চলে যায় তার 14 নং ডেস্কে। ল্যাপটপ অন করে রিজাইন লেটার লিখে ফেললো, তারপর কাগজে প্রিন্ট করে ফেললো। রিজাইন লেটার হাতে নিয়ে আবারও পড়ে দেখলো কোনো ভুল আছে কিনা। এই ভেবে না, কোনো ভুল নেই। এবার রিজাইন লেটারটা ইস্তিয়াক স্যারের ডেস্কে জমা করতে পারলেই হলো। যেইভাবে সেই কাজ। অথই লেটার হাতে নিয়ে ইস্তিয়াক স্যারের কেবিনে চলে যায়। ইস্তিয়াকের কাছে লেটার জমা করার পর ইস্তিয়াক অবাক হয়ে অথইকে জিজ্ঞেস করলো, এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছ, কিন্তু কেন? পার্সোনাল কারণ আছে স্যার। আরেকবার ভেবে দেখো। নো স্যার, আর ভাববো না। আপনি রিজাইন লেটারে সাইন করে দিন। আমি নয়, প্রহর স্যার সাইন করবে। অপেক্ষা করতে হবে? না, অপেক্ষা করতে হবে না, বাড়িতে চলে যাও। তোমাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারে। ধন্যবাদ স্যার, আসছি আমি। ওয়েলকাম মাই ডিয়ার। অথই বের হয়ে এলো ইস্তিয়াকের কেবিন থেকে। করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সঙ্গে অথইয়ের দেখা হয়ে যায়। অথই আড়ষ্টতা দেখিয়ে একপাশে দাঁড়িয়ে যায়, আর প্রহর যেন অথইকে দেখেও দেখলো না এমন ভান করে চলে যাচ্ছে। একদিক দিয়ে ভালোই হলো, অথইয়ের অস্বস্তি হচ্ছে না। সেদিন বাড়ি ফেরার পর অথই দুপুরের খাবার খেয়ে সে যে ঘুম দিয়েছে, এখন সন্ধ্যা হয়ে এলো তবুও ঘুম ভাঙছে না। ওর মোবাইলে একের পর এক কল আসছে। মোবাইল সাইলেন্ট মোডে থাকার কারণে অথই কলের আওয়াজ শুনলই না। কলিং বেলের শব্দ ভেসে এলো। সাবিনা মাত্রই মাগরিবের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পাক করছিলেন। বাসায় আলফাজ নেই, মসজিদে গিয়েছেন। অথই আজ অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিয়ে এসেছেন, কিন্তু তার ঘুম ভাঙার নামই নেই। সাবিনা গিয়ে দরজা খুললেন এবং দরজা খুলতেই বড় ধাক্কা খেলেন, কারণ প্রহর এসেছে। সাবিনাকে দেখে প্রহর সালাম জানিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, অথই বাসায় আছে? হ্যাঁ আছে। ওকে একটু ডেকে দেবেন? অবশ্যই, ভেতরে আসো তুমি। প্রহর যেন এই কথার অপেক্ষায় ছিল। ড্রয়িং রুমের সোফায় প্রহরকে বসিয়ে রেখে সাবিনা তড়িঘড়ি করে অথইয়ের রুমের দরজা নক করতে লাগলেন। ভাগ্যিস অথইয়ের রুমটা উত্তর দিকে। ড্রয়িং রুম থেকে এই ঘরের দরজা দেখা যায় না, নয়তো আজ ভীষণ লজ্জা পেতে হতো অথইয়ের জন্য। এই ভর সন্ধ্যায় কেন যে ঘুমিয়ে আছে? সাবিনাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচিয়ে ফেললো অথই। ঘুমে তুলতে থাকা অথইয়ের মাকে জিজ্ঞেস করলো, মা, মাত্র তো আধ ঘন্টা ঘুমালাম, তুমি এবার দরজা ধাক্কালে আমার কি ঘুম হয় বলো তো? 4 ঘন্টা ধরে ঘুমিয়ে এখন বলছিস মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছিস? বাকি রাত এখনো পড়ে আছে। আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু কেন? অথই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো ওর মাকে। আমি কিভাবে জানবো? তুই গিয়ে দেখা কর। তাছাড়া তোর অফিসের সিইও হয়তো অফিসিয়াল কোনো কাজে তোর কাছে আসতে পারে। কথাগুলো বলে সাবিনা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই তড়িঘড়ি করে রান্নাঘর রান্নাঘরের দিকে ছুটলেন। যতই হোক প্রহর তো ওনাদের মেয়ের জামাই, আপ্যায়ন না করলে কেমন দেখায়। অথই তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। ওর মা তো জানে না যে আজ ওর রিজাইন লেটার জমা করে এসেছে অফিসে। যদি জানতো তাহলে প্রহর স্যারকে এই বাড়িতে দেখে ভ্রু কুঁচকে তাকাতো। অথই দীর্ঘশ্বাস ছাড়লো। খেয়ে জানে প্রহর কেন এসেছে। চাকরি ছাড়ার রিজন কি আমি জানতে পারি মিস অথই? প্রহরের প্রশ্নের জবাবে অথই খুবই শান্ত চোখে তাকালো প্রহরের পানে। প্রহর যেন এত সময় ধরে এই ক্ষণের অপেক্ষায় ছিল। জীবনে যে কিছু কিছু মুহূর্ত কেবল গড গিফটেড হয় তা ঝাড়ে হাড়ে টের পাচ্ছে। অথই প্রহরের থেকে দৃষ্টি সরিয়ে দক্ষিণের বারান্দার দরজার উপরে ঝুলতে থাকা মানি প্লান্টের টবের উপর দৃষ্টিপাত করেই শান্ত সুরে বলল, খুবই পার্সোনাল রিজন। চাকরিতে জয়েন করার আগে কিছু এগ্রিমেন্ট পেপারে আপনার সাইন নেওয়া হয়েছিল, সেই পেপার পড়েছিলেন? জি, পড়েছিলাম। গুড।
তাহলে সেখানে আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে যে কয়েকটা কারণ দেখাতে হতো, সেসব কারণগুলোতে কি আপনার পার্সোনাল কারণ দেখিয়ে চাকরি ছাড়তে পারবেন এমন কিছু কথা লেখা ছিল? প্রহরের কথায় অথই দোটানায় পড়ে গেল। আসলেই তো শর্তগুলো তেমন কিছু লেখা ছিল না। অথইকে শান্ত রূপে দেখেই প্রহর বলল, দেখুন মিস অথই, চাইলেই আপনি হুট করে একটা চাকরি পাবেন না, ঠিক তেমনি চাইলেই একটা চাকরি ছাড়তেও পারবেন না, কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু রুলস আছে। আমাদের কোম্পানিতেও রুলস আছে। চাকরি ছাড়বেন ভালো কথা, আগামীকাল অফিসে আসুন, রুলসগুলো দেখুন, পড়ুন, তারপর ডিসিশনে আসুন। তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। প্রহর উঠে দাঁড়ালো। অথই আগের মতোই বসে আছে। সাবিনা রান্নাঘর থেকে ট্রে ভর্তি নাশতা এনে টি টেবিলের উপরে রাখলো। প্রহরকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা প্রহরকে বলল, খালি মুখে যাওয়া যাবে না। আন্টি, আজ হাতে মোটেও সময় নেই, কোনো এক সময় এসে আপনার হাতের ভেজা চিতই পিঠা খেয়ে যাব। আজ চলি। যদিও সাবিনার সঙ্গে কথা বলছিল প্রহর, কিন্তু ধ্যান ধারণা ছিল অথয়ের কাছে। অথয়ের চিন্তিত মুখখানা দেখে প্রহর মনে মনে বলল, আমার কাছ থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছো, তার চেয়ে বেশি আমার কাছাকাছি আসছো। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সময় পর তুমি নিজেই বুঝতে পারবে প্রহরের জন্য তুমি কি। প্রহর সাবিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই সাবিনা অথয়কে উদ্দেশ্য করে বলল, প্রহরকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। অথই অসহায় দৃষ্টিতে চেয়ে রইল ওর মায়ের দিকে। প্রহর ততক্ষণে দরজা পর্যন্ত চলে গিয়েছে। কি মনে করে একবার পেছনে তাকানোর তাগিদ অনুভব করলো। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল অথই ওর পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে হুট করে পেছনে তাকাতে দেখে অথই অপ্রস্তুত হয়ে বলল, মা বলল দরজা লাগিয়ে আয়, তাই এলাম। কথাটি বলে নিজেই জিভ কাটল অথই। মনে মনে নিজের মাকে বকছে। প্রহর মুচকি হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। অথই দরজা লক করে সোফায় দুপা উঠিয়ে বসলো। টি টেবিলে রাখা বোল থেকে একটা পিরিচে দুটো ভেজা চিতই পিঠা উঠিয়ে খেতে আরম্ভ করলো। পিঠা মুখে দিতেই অথই চোখ বন্ধ করে বলল, মা, তোমার হাতে তৈরি করা কোনো খাবার মজা হোক বা না হোক, ভেজা পিঠা জাস্ট অসম হয়। থাক, তাহলে পিঠা খেয়ে থাক। আমার হাতের সর্ষে ইলিশ দিয়ে আজ রাতে আর ভাত খাস না। রান্নাঘর থেকে জবাব দেয় সাবিনা। অথই সর্ষে ইলিশের কথা শুনে মুখ কালো করে বলল, মা, তুমি আমায় ফেলে একা খেতে পারবে? অবশ্যই পারবো। তুই যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি আমি তোকে নিয়ে ভাত খাবো বল? মা, তখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখন তো তুমি আমায় অভিমান করে বলছো সর্ষে ইলিশ একা খেয়ে নেবে, কিন্তু যখন আমি শ্বশুর বাড়িতে চলে যাব তখন তুমি চাইলেও আমাকে রোজ কাছে পাবে না। পরিস্থিতি তখন তোমাকে মানিয়ে নিতে বলবে। কথাগুলো বলার সময় অথয়ের কণ্ঠস্বর কাঁপছিল। মেয়ের কথা শুনে সাবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। অথয়ের পাশে গিয়ে বসলেন। দ্রুত অথয়কে বুকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশ বুলিয়ে কাঁদো কাঁদো গলায় বললেন, তোর পাগলি, মন খারাপ করিস কেন? তোর নানুকে ছাড়া আমি আছি কেমন করে? তোরও যখন বিয়ে হবে তুই উল্টে আমাকে ভুলে যাবি। আমি মোটেও তোমাকে ভুলে যাব না। অথয় ওর মায়ের বুকে মাথা গুজে কেঁদে ফেলল। সাবিনার দু চোখে পানি। আসলে মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক সম্পর্ক বুঝি বিয়ে। বাবা মায়ের কাছ থেকে চিরকালের জন্য দূরত্ব। অথয়ের কান্নাভাব মিলিয়ে যায় ওর আব্বুকে দেখে। সাবিনা ফোন করে মেয়ের মন খারাপের গল্প বাবাকে শোনালো। তারপর বাবা মেয়ের ফেভারিট চকলেট আইসক্রিম এবং একটি গোলাপ ফুল নিয়ে হাজির। অথই তো হুট করে ওর আব্বুর কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে আনন্দে আত্মহারা। রাতের খাবার সবাই একসাথে খেলো। সাবিনা নিজ হাতে খাইয়ে দিলেন মেয়েকে। মেয়ে তো আনন্দে আটখানা। মেঘ না চাইতেই চল। রাতের খাবারের পর অথই আলফাজের সঙ্গে ওর চাকরি ছাড়ার ব্যাপারে এবং প্রহরের আজ এই বাড়িতে আসার পেছনের কারণ জানালো। সবটা শুনে আলফাজ বলল, তাহলে কাল অফিসে গিয়ে কথা বলে দেখ। ঠিক আছে আব্বু।
তুমি এসেছো? তুমি জানো না গতকাল বিকেলে কি ঝড়ই না গিয়েছে আমাদের উপরে? কেন, কি হয়েছিল? তোমার রিজন লেটার প্রহর স্যারের ডেস্কে পৌঁছানো মাত্রই আমার উপর মিস্টার ইশতিয়াক, অথই এবং ইশতিয়াক দুজনেই পেছনে ঘুরে তাকালো। প্রহর দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ঢোক গিলে কোনো মতে বলল, জি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? get out from here and do your work properly. ইয়েস স্যার। ইশতিয়াক চলে গেছে নিজের কেবিনের পথ ধরে। অথই প্রহরের দৃষ্টি বাঁচিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু প্রহর ওকে ডাক দেয়। অফিসে ঢুকে সোজা আমার কেবিনে আসা উচিত ছিল আপনার, রাইট? ইয়েস স্যার। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন কেন? ফর্মালিটি। অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করছেন একমাত্র উপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন তাও 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কথাগুলো বলেই প্রহর চলে যায়, আর অথই ভেঙচি কেটে বলল, কেন, আমরা আপনার কি এমন ক্ষতি করে ফেললাম? আমাদের কথা আমরা খরচ করেছি, কিন্তু আপনার এত মাথা ব্যথা কেন? প্রহরকে আচ্ছা মতো মনে মনে বকলো। তারপর প্রহরের কেবিনের উদ্দেশ্যে রওনা হলো। প্রহরের কেবিনের দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে আছে অথই। মনে কুকাইছে, যদি সেদিনের মতো প্রহর আর হিমানিকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে এই ভয়ে। তবুও তো ভেতরে যেতেই হবে। অস্বস্তি নিয়ে দরজায় নক করলো অথই। কমেন। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখতে পেল অন্য এক প্রহরকে। নেভি ব্লু রঙের স্যুট পরা প্রহরকে নীলচে পাঞ্জাবিতে বড্ড অচেনা দেখাচ্ছে। অথই সন্ধিয়ান হয়ে পড়েছে, লোকটা কি কোথাও ঘুরতে যাবে নাকি? যেতেও পারে। শখানেক বান্ধবী হয়তো জুটিয়ে রেখেছে, তাদের মধ্য থেকে হয়তো কারো মন রক্ষা করার জন্য আজ পাঞ্জাবি পরে পুরো বাঙালি বাবু সেজে বসে আছে। বসুন। প্রহরের কথায় ধ্যান ভঙ্গ হলো অথইয়ের। প্রহরের মুখোমুখি চেয়ারে বসলো অথই। প্রহর ডেস্কের ড্রয়ার থেকে একটি কাগজ বের করে অথইয়ের সামনে তুলে ধরলো। অথই দেখলো গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা এগ্রিমেন্ট পেপার। অথই কাগজটি হাতে নিয়ে সবগুলো শর্ত একে একে পড়ে নিল। শর্তগুলো পড়া শেষ করলো, দীর্ঘশ্বাস ছাড়লো, অসহায়ের ন্যায় প্রহরের দিকে তাকিয়ে বলল, আগামী 3 মাস না হয় আমি চাকরিটা কন্টিনিউ করলাম, কিন্তু অফিসিয়াল ড্রেস পরতে পারবো না আমি। সরি স্যার, আমি পারবো না। চাকরি কন্টিনিউ করতে হবে, সেই সঙ্গে অফিসিয়াল ড্রেস পরতে হবে আপনাকে। নো স্যার, আই ক্যান্ট ডু ইট। পারতে তো আপনাকে হবেই, এটা একটা প্রতিষ্ঠান, এখানে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলে মন মতো চলতে পারবেন না। এই যে আপনি রোজ শাড়ি পরে আসবেন, এটা কি অফিসের রুলস ব্রেকের মধ্যে পড়ছে না? ইয়েস স্যার। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছেন। এইবার আগামীকাল থেকে অফিসিয়ালি ড্রেস পরে আসবেন। আজ ছুটির পরে মিস্টার ইশতিয়াকের কেবিন থেকে ড্রেস নিয়ে যাবেন। ওকে স্যার। তাহলে এখন আসতে পারেন। অথই বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। অথই কেবিন থেকে চলে যাওয়ার পর চেয়ারে গা এলিয়ে দিয়ে পেপার ওয়েট হাতে নাড়াচাড়া করতে করতে প্রহর বলে উঠল, তোমার এই শাড়িতে কেবল আমি দেখব, অন্য কেউ তোমার এই দেবীর রূপ দেখুক আমি সহ্য করতে পারি না। অফিস আবার শেষ। অথই ইশতিয়াকের কেবিনে যাওয়ার সময় দুটি এমপ্লয়ির কথা শুনে থমকে দাঁড়ালো। দুজন বলাবলি করছে, অফিসের ড্রেসে চক্কর বুঝতে পারছি না, হুট করে এক রাতের মধ্যে এমন ডিসিশন কেন নিল ও স্যার, বুঝতে পারছি না। অথই আর দাঁড়ালো না সেখানে। ইশতিয়াকের কাছ থেকে ড্রেস নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। আগামীকাল অফিসে গিয়ে সরাসরি প্রহরের সঙ্গে কথা বলবে। যে রুলস তাকে ছিল না, সে রুলস রাতারাতি কাগজে ইনক্লুড করে কেন তাকে বোকা বানানো হলো। পরবো না অফিসিয়াল ড্রেস, আগামীকাল শাড়ি পরে অফিসে যাব। আগে মিস্টার প্রহরকে জবাব দিতে হবে, তারপর রুলস সহ অন্য কিছু। পরদিন সকালে অফিসে এসে অথই সর্বপ্রথম প্রহরের কেবিনে চলে যায়। দরজায় নক করলে ভেতর থেকে প্রহর ভেতরে ঢোকার অনুমতি দেয়। অথই কেবিনে ঢুকে সালাম দেয়।
অথয়ের কণ্ঠস্বর শুনে প্রহর ল্যাপটপের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে ডেস্কের সামনে তাকালো। কালো শাড়ি, বেলি ফুলের বাঁধনে আটকে যাওয়া খোঁপায় অথয়কে আজ ভীষণ অন্যরকম দেখাচ্ছে, পরিণত লাগছে হুট করে। প্রহর নিজের দৃষ্টিকে সংযত করলো, অথয়কে বসার অনুমতি দিয়ে ফের ল্যাপটপে দৃষ্টি রাখলো। অথয় চেয়ারে বসলো, মুখোমুখি হলো প্রহর এবং অথই। রাতারাতি অফিসের রুলস বদলে দেওয়ার প্রধান কারণটা কি জানতে পারি? অথয়ের কথা শুনে প্রহর ভ্রু কুঁচকে তাকালো। অথয় প্রহরের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, নাকি আমাকে আটকে রাখার জন্য আপনি রুলস বদলে ফেলেছেন? অথয়ের মুখে এই কথা শুনে প্রহর ল্যাপটপ বন্ধ করে বলল, আপনি কি নিজেকে খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবেন? মানে বুঝতে পারছেন না? তাহলে আমি বুঝিয়ে দিই আপনাকে। আপনাকে যখন যাচাই বাছাই করে এই অফিসের একজন এমপ্লয়ি বানানো হলো, তখন আপনাকে কিছু রুলস এবং কন্ডিশন দেখানো হয়েছিল। আপনি স্বাচ্ছন্দ্যে সেই রুলস এবং কন্ডিশন মেনে কাগজে সাইন করেছেন। এখন আপনি যদি কন্ডিশন ব্রেক করে চাকরি ছাড়তে চান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু চাকরি ছাড়তে হলে আপনাকে অতিরিক্ত আরও 1 মাস অফিসে কাজ করতে হবে। তারপর আপনি নির্দ্বিধায় চাকরি ছাড়তে পারবেন। আপনাকে আটকে রাখার কোনো কারণ তো আমি দেখছি না। না আপনি আমার স্ত্রী, না আপনার সাথে আমার কোনো কমিটেড আছে। আপনি শুধুই আমার অফিসের একজন এমপ্লয়ি। কথাটা মনে রাখবেন, আপনি শুধু আমার অফিসের একজন এমপ্লয়ি। প্রহরের কথা শুনে অপমানে মুখ থমথম করছে অথয়ের। কেঁদে ফেলার মতো মেয়ে অথয় নয়, কিন্তু প্রহরের কথাগুলো হজম হচ্ছে না। কথার তর্কে জিতে যাওয়ার লোভ সংবরণ না করতে পেরে দ্বিতীয়বারের মতো প্রহরের উদ্দেশ্যে আক্রমণাত্মক কিছু বাক্য ছুড়ে দিল অথই। অফিসের কেউই শাড়ি পরতো না, শুধু আমি শাড়ি পরে আসতাম। অফিসের শাড়ি পরে আসা যাবে না রুলস কি শুধুমাত্র আমার জন্য? এজন্যই কি রাতারাতি রুলস বদলে গিয়েছে? এতদিন অফিসের সবাই মন মতো ড্রেস পরেছে, কিন্তু আজ থেকে নতুন রুলস অনুযায়ী অফিসের নারী স্টাফদের জন্য বোরকা, হিজাব এবং ছেলেদের ক্যাজুয়াল ড্রেস। আমি বোরকা পরে আসবো না। দ্যাটস ইয়োর চয়েস। আমি আজই রিজাইন লেটার জমা করব। অ্যাজ ইয়োর উইশ, বাট লেটারের সঙ্গে 1 লক্ষ টাকা জমা দিয়ে যাবেন। প্রহরের কথা শুনে অথই প্রকুচকে বলল, কিসের 1 লাখ টাকা? আপনাকে যেই পোস্টে রাখা হয়েছে সেই পোস্টের জন্য আমাকে আরও 1 সেশন অপেক্ষা করতে হবে। দেন ইউনিভার্সিটি থেকে বাছাই করা স্টুডেন্ট আমি খুঁজে পাবো। ততদিন পর্যন্ত এই পোস্ট খালি পড়ে থাকবে। রুলস অনুযায়ী কোনো স্টুডেন্ট তার ট্রেনিং চলাকালীন যদি স্বইচ্ছায় চাকরি ছাড়তে চায়, তাহলে আমাদের কোম্পানি থেকে তারা যে 1 লক্ষ টাকা পেয়েছিল সেই টাকা আমাদের রিফান্ড করতে হবে। বিশ্বাস না হলে পড়ে দেখুন। প্রহর ড্রয়ার থেকে একটি কাগজ বের করে অথয়ের দিকে বাড়িয়ে দিল। অথয় ছো মেরে কাগজটা নিয়ে রুলসগুলো পড়ে দেখল। আহত সিংহের মতো ফুসফুস করছে অথই। মানে সে এখন পড়েছে ক্যারাকলে। সে চাইলেও কোম্পানি থেকে বেরোতে পারবে না, কারণ এই 1 লক্ষ টাকা অথয়ের পক্ষে রিফান্ড করা সম্ভব নয়। টাকাটা তার এক বন্ধুকে ধার হিসেবে 1 বছরের জন্য দিয়েছে। অথয়ের চিন্তিত মুখের দিকে তাকিয়ে রইল প্রহর। প্রহর অথয়ের চিন্তিত মুখখানা দেখেই বুঝতে পারল চাকরিটা ছাড়তে পারবে না। অথয়কে একটু বাজিয়ে দেখার জন্য প্রহর আবারও বলে উঠল, আজ আমার কোনো মিটিং নেই, আপনি চাইলে রিজাইন লেটার জমা করতে পারেন। অথই চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেঝের দিকে। চাকরি ছাড়াটা এখন বোকামি হবে। বোকামি করা যাবে না, মাত্র 1 মাসের ব্যাপার তো। 1 লক্ষ টাকা দেওয়ার ঝামেলা তখন ঘাট থেকে নেমে যাবে। দীর্ঘশ্বাস ফেলে অথই প্রহরকে উদ্দেশ্য করে বলল, আমি অতিরিক্ত 1 মাস চাকরিটা কন্টিনিউ করব, তখন তো আর টাকা কিংবা চাকরি ছেড়ে দিল কোনো ঝামেলায় পড়তে হবে না, তাই না? জি, তখন কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাকে। ঠিক আছে, তাহলে আমি আসছি। ওকে মিস অথই, তবে আপনার সেক্টরে যাওয়ার আগে অফিসের ড্রেস পরে নেবেন, তারপর মিস তন্নির সঙ্গে দেখা করে আসবেন। অথই বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। দোতলায় যাওয়ার সময় আজ লিফট ব্যবহার করলো না, সিঁড়ি বেয়ে দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিল অথই। করিডোর পেরিয়ে যাওয়ার সময় অথই আজ একটি বিষয় খেয়াল করলো। অন্যান্য দিনের তুলনায় আজ করিডোর সম্পূর্ণ ফাঁকা। বিষয়টা তেমন গায়ে মাখল না অথই। হয়তো অফিস আওয়ার, তাই সমাগম কম।
দোতলায় পৌঁছানোর পর করিডোর ফাঁকা থাকার কারণ বুঝতে পারল অথই। পুরো অফিসের সেটিং বদলে ফেলেছে। তিনতলায় নারী স্টাফদের কর্মক্ষেত্র, পুরুষদের দোতলায়। নিচতলায় প্রহর এবং তার বাবা এহসান মির্জা সহ আরো অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের কেবিন সেখানে বরাদ্দ করা হয়েছে। অথই এইসব খবর শুনেছে মিস তন্নির কাছ থেকে। সবটা শোনার পর অথই নাক মুখ কুচকে বলল, প্রহর স্যার কি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে নাকি? আরে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। স্যার শুনতে পারলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না, আর ভালো হতেই বা কি রেখেছে? 21 শতাব্দীতে এসে নারী পুরুষের মাঝে ভেদাভেদ করা অফিসের এমপ্লয়ি আমরা। এখানে ভেদাভেদের কি আছে অথই? বরং ভালোই তো হলো। কম্পিউটারের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে বলল তন্নি। অথই তন্নির কথা শুনে বিস্মিত হয়ে বলল, ম্যাম, আপনি এডুকেটেড মানুষ হয়ে এ ধরনের আনলজিক্যাল বিষয়কে অ্যাপ্রিসিয়েট করছেন? আমি না, বরং অফিসের প্রত্যেকটা ফিমেল এমপ্লয়ি স্যারের ডিসিশনকে অ্যাপ্রিসিয়েট করেছে। তবে আমাদের বইয়ের পাতায় শেখানোর বুলি শেখানো হয়েছে নারী পুরুষের সমান অধিকার। সেই বুলি কি তবে লোক দেখানো? অথয়ের প্রশ্ন শুনে তন্নি থমকালো খানিক সময়ের জন্য। তারপর মুচকি হেসে অথয়ের হাত ধরে বলল, অবশ্যই লোক দেখানো বুলি এটা। পুরুষেরাই দেখবে বিভিন্ন সংস্থায় এসে এসব বুলি আওড়ায়, ছোট মেয়েদের মাথায় ঢুকিয়ে দেয়, অথচ সেই বুলি আওড়ায় যেই মানুষগুলো সংস্থার বাইরে পুরো দস্তুর অসুস্থ মস্তিষ্কের হয়। এমনও খবর শোনা যায় তারা তাদের নারী কলিগের সঙ্গে অসংযতপূর্ণ আচরণ করেছে। পথে ঘাটে নারীরা যে হ্যারাসমেন্টের শিকার হয়, কাদের দ্বারা এই হ্যারাসমেন্টের শিকার হয় তারা কারা জানো? সুশীল সমাজের সুশীল মানুষগুলোর কাছে। এই অফিসে চাকরি করার আগে অন্য এক অফিসে চাকরি করতাম। সেখানে এক কলিগ রীতিমতো আমাকে তার বেড পার্টনার হওয়ার জন্য অফার করেছিল, জানো তুমি? রাজি হয়নি বলে একদিন অফিস আওয়ার শেষে আমার সাথে মিসবিহেভ করতে চেয়েছিল সে শয়তানটা। হয়তো আল্লাহ সেদিন আমার উপর রহমত করেছিলেন বলে আমার সম্ভ্রম হারাতে হয়নি। আমার অন্য এক পুরুষ কলিগ আমাকে বাঁচিয়েছিল। আমার উপর আক্রমণ করা মানুষটা পুরুষ এবং আমাকে সেই আক্রমণ থেকে রক্ষা করা মানুষটাও পুরুষ। দুজনের শারীরিক চাহিদা একই, কিন্তু মানসিক পরিচয় ভিন্ন। দুজনেই শিক্ষিত, কিন্তু আচরণগত দিক দিয়ে একজন বিকারগ্রস্ত। তুমি যতই নারী সমাধিকার নিয়ে আন্দোলন করো না কেন, কিছু পুরুষের স্বভাবগত দোষের কারণে নারীরা কোথাও সেফ নেই। তাহলে তো আপনার সেই কলিগের মতোই আমাদের প্রহর স্যার। হিমানি ম্যামের ইনসিডেন্ট আপনার মনে নেই নিশ্চয়ই, তাই এতটা প্রশংসা করছেন প্রহর স্যারের নামে। অথয়ের কথা শুনে তন্নি কপট রাগ দেখিয়ে বলল, প্রহর স্যার মোটেও তেমন মানুষ নন, বরং হিমানি স্যার মেন কালপিট। স্যারকে সবার সামনে দোষী বানিয়ে নিজে ভিকটিম হতে চেয়েছিল। কিন্তু আমি নিজ চোখে দেখেছি। সবসময় চোখের দেখা দৃশ্য ঘটনার উল্টো বিবৃতি দেয়। তোমার চোখের দেখায় হয়তো প্রহর স্যার দোষী, কিন্তু হিমানি ইজ দ্য মেইন কালপ্রিট, যে কিনা ক্ষমতার মোহ পড়ে নিজের দেহসত্তাকে বিলিয়ে দিতে চেয়েছিল। নিজেকে সবার সামনে ছোট করতে সামান্য কর্পণ্য বোধ করেনি। একটা মেয়ে কেন নিজেকে খারাপ বানাতে চাইবে সবার সামনে? ওই যে বললাম, ক্ষমতার মোহে পড়ে। অথই আর কথা বাড়ালো না। তন্নি নিজের কাজে মনোযোগ দিল আর অথই নিজের সেক্টরে চলে এলো। কাজ করার সময় আজ তেমন অস্বস্তি হয়নি, কারণ আজ ট্রেনার পুরুষ নয়, মহিলা ছিলেন। দিন শেষে অথয়ের মনে হলো সত্যি প্রহরের সিদ্ধান্তই সঠিক, কারণ নারীরা সহজে যতটা নারীর সঙ্গে মিশতে পারে, চাইলেও পুরুষের সঙ্গে ততটা পায় না। অফিস আওয়ার শেষ। অথই অফিসের ড্রেস পরেই বের হয়ে এলো। নিচতলার করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সামনে দিয়ে হেঁটে যায় অথই। ভেবেছিল প্রহর হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু অথই কি জানে প্রহর অথইকে চোখের দৃষ্টি হারিয়ে ফেললেও ঠিক খুঁজে পাবে। যতক্ষণ না পর্যন্ত অথই চোখের সামনে থেকে অদৃশ্য হয়েছে, ঠিক ততক্ষণ পর্যন্ত প্রহর তাকিয়েছিল। অথই চলে যাওয়ার পর প্রহর আনমনা হয়ে বলল, তোমায় ঠিক যেভাবে দেখতে চেয়েছি আজ তেমনই দেখতে পেলাম।
কালো বোরকায় চমৎকার মানিয়েছে তোমায়। প্রকাশ্যে যতটা সুন্দর তুমি, আড়ালে তার চেয়েও চমৎকার দেখায় তোমাকে। অথৈর বাবা মাকে জিজ্ঞেস করো তারা তাদের মেয়েকে কখন আমাদের হাতে তুলে দিবে। এহসান মির্জা খাবার খেতে খেতে প্রশ্ন করল নাজিফাকে। নাজিফা দীর্ঘশ্বাস ছাড়ল। অথৈর বাবা মা কি চায় এবং প্রহর যে নতুন করে অথৈকে পেতে চাইছে সবটাই খুলে বলল। সবটা শোনার পর এহসান সাহেব নাজিফাকে বলল যে তিনি আগামীকাল আলফাজ সাহেবের সঙ্গে দেখা করবেন। অথৈকে প্রহরের জীবনে পার্মানেন্টভাবে আনার জন্য যা যা প্রয়োজন সবটাই করবেন বলে আশ্বস্ত করেছেন নিজের স্ত্রী নাজিফাকে। নাজিফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, এহসান যেহেতু বলেছে সে অবশ্যই ব্যাপারটা সামলে ফেলবে। রাত 11টা, ছাদে বসে আছে প্রহর, অপেক্ষার তারা গুনছে আকাশের দিকে তাকিয়ে। হুট করে মনে পড়ল অথৈর কথা। তারপর মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা। আগামীকাল ওর বাবা নাকি অথৈর বাবার সঙ্গে কথা বলবে। কি হবে কথা বলে? অথৈর মন থেকে কি ওর পার্সোনালিটি নিয়ে যে নেগেটিভিটি ভাবনা তৈরি হয়েছে তার কি দূর হবে? মোটেও না, বরং আরও এক ধাপ পেছনে ফিরে যাবে অথৈ এবং অথৈর পরিবার। প্রহর দূরাকাশের সবচেয়ে আলোকিত তারার দিকে তাকিয়ে বলল, অথৈকে জয় করতে হবে ভালোবাসা দিয়ে। জানি না পারবো কি না, তবুও শেষ অবধি চেষ্টা করব। যদি না পারি তবে অন্য পথ অবলম্বন করতে বিলম্ব করব না। বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কথাগুলো বলার সময় প্রহরকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। ভালোবাসায় ব্যর্থ হবার ভয়ে প্রেমিক যেমন ছটফট করে ঠিক তেমনি করছিল প্রহর। আমাদের নেওয়ার ডিসিশন আমাদের বাচ্চারা কেন সাফার করবে? তাছাড়া ছোটবেলার বিয়েকে কেই বা এত ইম্পর্টেন্স দেয়? আলফাজ সাহেবের কথা শুনে এহসান মির্জা চোখের চশমা খুলে টেবিলের ওপর রেখে বলে, যখন বিয়ে হয় আমার ছেলে প্রহর কিন্তু মোটেও ছোট ছিল না, 15 বছরের কিশোর ছিল। সে বিয়ের মানে না বুঝলেও অন্তত এটা বুঝতো যে বিয়ে মানুষের জীবনে একটি সিদ্ধান্ত, যেটা জীবনের কোনো এক মোড়ে এসে নিতে হবে। অথৈর বয়স তখন 8 বছর, তার বিয়ের ব্যাপারে বোঝার কথা না তখন। কিন্তু আপনি অতি উৎসাহের সঙ্গে আমার ছেলেকে আপনার মেয়ের জন্য নির্বাচন করেছিলেন। কথা দিয়েছিলেন মেয়ের 18 হলে আমাদের কাছে আমাদের বৌমাকে ফেরত দেবেন। মেয়ের 18 পেরিয়ে 24 চলছে। এতগুলো বছর অপেক্ষার পর এখন কি শুনতে হচ্ছে আপনারা আপনাদের মেয়েকে আমার ছেলের কাছে দিতে ইচ্ছুক নন? তখন বাস্তবতা বুঝেননি, কিন্তু এখন বুঝতে পারছেন। আমার পুরো 14 গোষ্ঠী জানে আমার প্রহরের বউ আছে। এখন তাদের কাছে আমি কি জবাব দেব? আপনার মতো এত বড় মাপের বিজনেসম্যান যদি ছেলের বিয়ে ভেঙে যাওয়ার ভয়ে কুকড়ে যান, তাহলে গরিবের বেটারা কি করবে ভাইজান? প্রহর যদি বিয়ে করতে চায় এমন হাজার খানিক মেয়ে এক চুটকি বাজালে পেয়ে যাবেন। আমি আমার ছেলের জন্য বউ খুঁজতে যাব কেন? বিয়ে করেছে না অথৈকে। অথৈ আমার প্রহরের স্ত্রী। অথৈ প্রহরকে পছন্দ করে না কেন? ভ্রুকুচকে প্রশ্ন করল এহসান। আলফাজ কফির মগে চুমুক দিয়ে হিমানি এবং প্রহরের মাঝে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করলো। সবটা শোনার পর এহসান বিব্রত অবস্থায় বলল, অথৈয়ের কথা বিশ্বাস করছেন আপনারা? হয়তো অথৈ আপনাদের কাছে প্রহরের ব্যাপারে মিথ্যা কথা বলেছে। প্রহরের অফিসে কি ঘটেছে তা অথৈ জানবে কি করে? কারণ অথৈ প্রহরের অফিসে চাকরি করছে। আলফাজের কথায় দমে যায় এহসান। এহসান মির্জার মেয়ে যাওয়া মুখটায় হতাশার ছাপ স্পষ্ট দেখতে পেল আলফাজ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আলফাজ। তারপর এহসান মির্জাকে উদ্দেশ্য করে বলল, আমার মেয়ের মনে আপনার ছেলের জন্য পজিটিভ থিঙ্কিং নেই। বিয়ের মতো একটা ব্যাপার নিয়ে আমি বা অথৈ কম্প্রোমাইজ করতে চাই না। কিন্তু অথৈর নিশ্চয়ই এটা জানা উচিত যে প্রহরের সঙ্গে ওর বিয়ে হয়েছে। একবার জানিয়ে দেখুন না অথৈ কি চায়। আমি আমার মেয়েকে চিনি। দুশ্চরিত্র মানুষ ওর কাছে চোখের বিষ। দুশ্চরিত্র মানুষের সঙ্গে জীবনের বাকি দিনগুলো কাটাবে এটা তো কখনোই হতে দিবে না। অথৈ প্রহরের ব্যাপারে যা জেনেছে কিংবা শুনেছে সবটাই ভুল। হিমানি প্রহরকে ট্রেপে ফেলার জন্য আপত্তিকর কিছু করতে চেয়েছিল, যেটা আমি সহ অফিসের সব স্টাফরা জানে। অথৈ শুধু শুধু আমার ছেলেকে দুশ্চরিত্রের কাতারে ফেলতে পারে না। ভাইজান, আমি আপনাদের সাথে এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। শুধু এতটুকুই জানাতে চাই অথৈর বিয়ে ঠিক হয়ে গেছে। 4 মাস ওর বিয়ে। প্রহরকে বলবেন ওকে তালাক দিয়ে দিতে। আঙ্কেল,
মেয়েকে বিয়ের খবর জানাননি, কিন্তু ডিভোর্সের খবর জানাবেন কিভাবে? কারণ অথই প্রহরের বিয়ে তো রেজিস্ট্রেশন হয়নি, মৌখিকভাবে হয়েছে। তালাক পেতে হলে নিশ্চয়ই অথইকে ভরা মজলিসে তালাক শব্দ 3 বার শুনতে হবে। প্রহরের কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকালো আলফাজ এবং ইহসান। আলফাজ প্রহরকে দেখে যতটা না অবাক হয়েছে তার চেয়ে বেশি ভাবছেন প্রহরের কথাগুলো। সত্যিই তো, এভাবে ভেবে দেখা হয়নি। এত বছর চাপা দিয়ে রাখা বিয়ের খবর মেয়েকে শোনালে কি রিয়াকশন হবে ভেবেই ঘাম জমে গেছে আলফাজ সাহেবের শরীরে। রেস্টুরেন্টে ফরেনার ক্লায়েন্টের সঙ্গে অফিসিয়াল মিটিংয়ের জন্য এসেছিল প্রহর। ওর বাবাকে এবং অথয়ের বাবাকে এই রেস্টুরেন্টে দেখে প্রহর বুঝতে পারলো যে ওর বাবা কেন এসেছে এখানে। মিটিং শেষ করে যখনই ওদের টেবিলের কাছে এলো, তখনই অথয়ের বাবার মুখে তালাক শব্দ ভেসে এলো প্রহরের কানে। সারা শরীরের রক্তে হিমস্রোত বয়ে যায়। নিজেকে সামলে ফেললো মুহূর্তের মধ্যে। বিয়ের ব্যাপারে হয়তো নিজেদের হাত ছিল না, কিন্তু বিয়ের সম্পর্ক যদি ভাঙতেই হয় তবে অথইকে জানানোর রাইট নিশ্চয়ই আছে। অথই নিজ মুখেই বলুক না তার এই সম্পর্ক কন্টিনিউ করা উচিত কি না। প্রহর, এইসব তুই কি বলছিস? বাবা, আমাকে বলতে দাও আজ। প্রহরের বাবাকে উদ্দেশ্য করে কথাটি বলেই আলফাজ সাহেবের মুখোমুখি দাঁড়ালো। আলফাজ সাহেব দেখলেন প্রহরের চোখে মুখে অস্থিরতার ছাপ। অথইকে হারিয়ে ফেলার অস্থিরতা যদি প্রহরের মাঝেই ছিল, তবে কিছুদিন আগেও কেন নাফিজা আপা বলেছিলেন যে তার ছেলে অথইকে মানতে পারছে না। এই বিয়ে নামক সম্পর্ক থেকে তার ছেলে অতি দ্রুতই মুক্তি পেতে চায়। আলফাজ সাহেব আজ প্রহরের মুখ থেকে শেষ কথাটি শুনতে চান। হয় এপার না হয় ওপার। মেয়ে তো কাঠ পুতুল নয়, যে যেভাবে চাইবে মেয়েকে সেভাবে নাচাবে। আঙ্কেল, আমি কি খুব খারাপ, কিংবা আমার কাছে মেয়েকে দিতে ইনসিকিউর ফিল করছেন? আমার সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল অথই। আমি না চাইতেও সেই ট্র্যাপে ফেসে গিয়েছিলাম, কিন্তু অফিসের কিছু মানুষ এবং অথই মনে প্রাণে বিশ্বাস করে আমি আসলে দোষী, অথচ আমি কিছুই করি। হয়তো আপনারও বিশ্বাস হচ্ছে না আমার কথা, না হবারই কথা। নিজের মেয়ের কথা বিশ্বাস না করে কেন পরের ছেলের কথা বিশ্বাস করবেন? তবু আমি চাই আপনি আমাকে ভুল না বুঝে একটাবার আমাদের সম্পর্কটাকে নিয়ে ভাবুন। হয়তো অপরিণত বয়সে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু আমি চাই আমার অথইর সঙ্গে জুড়ে দেয়া এই জন্মান্তরের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বহাল থাকুক। আঙ্কেল, আমি কি একটিবার এই সুযোগ পেতে পারি না আপনার কাছে? প্রহরের আকুতি ভরা টলটলে চোখে জলে আলফাজ। প্রহরের আকুতি ভরা টলটলে জলের দু চোখ দেখে আলফাজ এবং ইহসান দুজনেই থমকে যায়। ইহসান দ্রুত উঠে এসে ছেলের কাঁধে হাত রাখল। প্রহরের বাবার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, বাবা, আমি চাই আমার স্ত্রী আমার কাছে ফিরে আসুক। যেদিন থেকে অথইকে চোখের দেখা দেখলাম, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার ওকেই দরকার। আমার ব্যক্তিগত মানুষ কেবল অথই। অথই ছাড়া অন্য কেউ আমার পাশে এসে দাঁড়াবে এটা আমি কল্পনাও করতে চাই না। কিন্তু অথই যদি তোমাকে না চায়? আলফাজের কথা প্রহরের বুকের তীরের আঘাতের ন্যায় বিঁধে গেল। ভীষণ চোট পেল হৃদয়ে। তবুও মানতে হবে, সত্যিই তো অথই যদি তাকে না চায়, জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? অথই যদি আমাকে না চায় তাহলে আমি কোনো দিনও আপনাদের এই বিষয়ে ফোর্স করব না। আঙ্কেল, আমার একটা অনুরোধ আছে, শুনবেন? আলফাজ এহসান সাহেবের মুখের দিকে তাকিয়ে ফের প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, বলো। আমার 1 সপ্তাহ সময়ের প্রয়োজন। 1 সপ্তাহ পরে আপনি অথইকে আমাদের বিয়ের ব্যাপারে জানাবেন। তখনও যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। ঠিক আছে, 1 সপ্তাহ সময় পেলে তুমি। এরপর অথইর যা হবে সিদ্ধান্ত হবে, আমি এবং তোমরা সবাই মেনে নেবে, এই প্রত্যাশা রাখছি। কথাটি বলেই আলফাজ সাহেব এহসান এবং প্রহরের সঙ্গে হাত মিলিয়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই প্রহরের ডাক শুনে থমকে দাঁড়ালো আলফাজ। পেছনে ফিরে তাকালো। প্রহর আলফাজের কাছে এসে জিজ্ঞেস করলো, কার সাথে অথইয়ের বিয়ে ঠিক হয়েছে? অথর ক্লাসমেট আবিরের সঙ্গে অথর বিয়ে ঠিক হয়েছে। তোমাদের তালাকের পর অথর ইদ্যত শেষ হবার পরই ওদের বিয়ে। হয়তো ভাবছো আমি এত শিওর হয়ে কি করে বলছি যে তোমাদের তালাক হবে,
কারণটা বলি তবে। আমার অথৈকে আমি খুব ভালো করে জানি, সে কোনোদিনও তোমাকে স্বামী হিসেবে মানবে না। কথাগুলো বলে আর দাঁড়ালেন না আলফাজ। রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। উদ্ভ্রান্তের মতো টেবিলে বসে রইল প্রহর। ছেলেকে এতটা ভেঙে পড়তে বোধহয় এর আগে কখনো দেখেনি আইসান। এদিকে বিগ ওশান অফিসে। অথই, জি ম্যাম। অফিস থেকে সবাই রাঙামাটি যাচ্ছে বার্ষিক বনভোজনে, তুমি যাবে না? তন্মীর মুখে রাঙামাটি নামটি শুনে খুশিতে চোখ চকচক করছে অথইয়ের। হাতের কাজ বন্ধ করে তন্মীর ডেস্কের সামনে এসে দাঁড়ালো। উৎসাহী কণ্ঠে জিজ্ঞেস করলো, প্রত্যেক বছরই যায় নাকি পিকনিকে? যাই তো, গতবারই তো কক্সবাজার গেলাম সবাই। এবার নাকি প্রহর স্যার নিজেই রাঙামাটিকে পছন্দ করেছে। ওখানকার লাল পাহাড় নাকি স্যারকে ভীষণভাবে টানছে। আমি নিজেই ভীষণ এক্সাইটেড রাঙামাটি যাওয়ার ব্যাপারে। আগামীকালই নাকি যাবে? তোমার কি মন খারাপ অথই? তন্মী অথইয়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে অথইয়ের মন কোনো কারণে ভালো নেই। অথই যেন এই ক্ষণের অপেক্ষায় ছিল। ম্যাম, যারা ট্রেনিংয়ে আছে তারা কি যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। কেন, কি হয়েছে? আমি তো ভেবেছি ট্রেনিংয়ে যারা আছে তারা যেতে পারবে না হয়তো। তাহলে আমি যেতে পারবো, তাই না? অফকোর্স যেতে পারবে। যেতে হলে কি কি ফর্মালিটিস পূরণ করতে হবে? লিস্টে তোমার নাম চেকিং করাবে, ব্যাস। বাকি কাজ ম্যানেজিং কমিটির। তুমি শুধু আগামীকাল সময় মতো রাত 11টায় পৌঁছে যাবে অফিসে। এত রাতে রওনা দেবে কেন? আরে ঢাকা থেকে রাঙামাটি পৌঁছাতে অনেক সময় লাগে, তাই রাতেই রওনা হবে। সকালের মধ্যে পৌঁছে যাব, তারপর সারাদিন ঘোরাঘুরি, সন্ধ্যায় আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমার তো রাঙামাটিতে যাওয়ার আনন্দে গা কাঁপুনি দিচ্ছে। লাল পাহাড়ের দেশে যাব, উফ! এতদিনে আমার মনের আশা পূরণ হবে। প্রহর স্যার একটা ধন্যবাদ ডিজার্ভ করে আমার কাছ থেকে। আগামীকাল দেখা হলে ধন্যবাদ জানিয়ে দিব। অথইয়ের কথায় হেসে নিজের কাজে মনোযোগ দিল তন্মী। অথই নিজেও কাজে মনোযোগ দিল, কারণ হাতের কাজ দ্রুত শেষ করতে হবে। অফিস আওয়ার শেষ হলে দ্রুত মার্কেটে যেতে হবে, শাড়ি কেনা লাগবে তো। অফিসে বসে থাকা অথই আনন্দে আত্মহারা। সে জানল না অবধি একই আকাশের নিচে ঢাকার এক অভিজাত রেস্টুরেন্টের কোনার চেয়ারে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে বসে আছে প্রহর। সে জানে না যাকে নিয়ে তার জীবনের বাকি পরিকল্পনা সে আদৌ তো তার হবে কিনা। যার একটি কথার মূলে হাজারটা ডিল হয়, যার একটি সাইনে কত কোম্পানির ভাগ্য খুলেছে, সেই প্রহর মির্জার জীবনে কিনা আটকে গেছে অথয়ের হ্যাঁ কিংবা নাতে। প্রহর হয়তো আলফাজের সামনে খুব সহজে বলে ফেলেছে অথই যা বলবে তাই করবে, কিন্তু আসলে কি প্রহর পারবে? মোটেও না। তার তো এক্ষুনি ইচ্ছে করছে আবিরের নাক ফাটিয়ে দিয়ে আসতে। প্রহর মির্জার স্ত্রীকে বিয়ে করার শখ আজন্মের জন্য ঘুচিয়ে দিয়ে আসতে। কত বড় সর্বনাশ করতে চাইছে প্রহরের ওই বেটা আবির। অথই অফিস শেষে বাড়িতে ফিরল না, মার্কেটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আবিরের সঙ্গে দেখা হলো। অথইকে দেখে আবির নিজেই এগিয়ে এসে বলল, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ? এই তো মার্কেটে। আর তোর কি হলো? তুই থেকে সোজা তুমিতে নেমে এসছিস। আবির লজ্জিতভাবে কপাল চুলকিয়ে কোনো মতে প্রসঙ্গ এড়াতে গিয়ে অথইকে মিছেই কপট রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, তুই তো আমার সব কথাই বাগড়া দিস, পরে টের পাবি কেন তুমি বলেছি। এখন চল, তোকে মার্কেটে নামিয়ে দিয়ে আসি। কিন্তু রিক্সা। মামা, এই নিন 100 টাকা, আপনি চলে যান। আর তুই নেমে আয়, আমার সঙ্গে বাইকে যাবি। আবির রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় করলো। অথই খানিকটা বিস্মিত হলো আবিরের কাণ্ড দেখে। যে আবিরকে কল করলে পাত্তা পাওয়া যেত না, সে আবির আজ চেঁচে অথইকে লিফট দিতে চাইছে। হোয়াট আ মিরাক্কেল। আবিরকে সঙ্গে নিয়ে মার্কেটে ঘুরলো। শাড়ির শোরুমে ঢুকতেই সাদা রঙের শাড়িতে চোখ পড়ল অথইয়ের। লাল পাড়ের সাদা শাড়ি। শাড়িতে বাড়তি কোনো ডিজাইন নেই, তবুও যেন শাড়িটা অথইকে টানছে। নিজের পছন্দকে প্রাধান্য দিতেই অথই শাড়িটা কিনে ফেললো। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে অথইকে বলল,
তো রুচি আছে মানতেই হবে। আনকমন ডিজাইনের শাড়িটা নিজের কালেকশনের মাঝে রেখে দিলি, একটা কথা রাখবি? অথই আবিরের দিকে তাকিয়ে বলল, আমি এই শাড়িটার প্রাইস পে করব, তুই মানা করিস না। কিন্তু আমার কাছে তো টাকা আছে, তুই কেন আমার শাড়ির দাম দিবি আবির? তোর কাছে আমার বাকি জীবন সমর্পণ করব, টাকা সে তো সামান্য কিছু। আবির অথয়ের মুখের দিকে তাকিয়ে কথাগুলো ভাবলো, তারপর মুচকি হেসে অথয়কে উত্তর দেয়, দোস্ত হিসেবে ট্রিট নে আমার কাছ থেকে। আমার চাকরি হওয়ার পর থেকেই তো খালি ট্রিট চাইতি, আজ সময় এসে গেছে, তুই তোর ট্রিট বুঝে নে, আর আমিও তোর আনন্দে আনন্দিত হই। অথই আর মানা করলো না। আবির অথয়ের শাড়ির বিল দিয়ে বের হয়ে এলো। অথই পেছনেই ছিল। শোরুম থেকে বের হবার সময় বেখেয়ালি হয়ে কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়েই যাচ্ছিল, কিন্তু সময় মতো আঁকড়ে ধরায় অথই বেঁচে যায়। আবির দৌড়ে এলো। অথই ভয়ে ভয়ে চোখ খুলল, কারো বাহু ডোরে আটকা পড়েছে, মানুষটা তাকিয়ে আছে। অথয়কে খুবই সাবধানে দাঁড় করিয়ে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, আর ইউ ওকে অথই? ইয়েস আই এম। তুই ঠিক আছিস অথই? আমি ঠিক আছি আবির। আবির নামটি শুনে প্রহর ভ্রু কুঁচকে ফেলল। তার মানে অথয়ের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটা আবির, যে কিনা অথয়কে তার জীবন থেকে ছিনিয়ে নিতে এসেছে। প্রহরের কপালের দুপাশের শিরা ফুলে উঠেছে। রাগ চেপে রাখার অক্লান্ত চেষ্টা চলছে, কিন্তু রাগ চেপে রাখতে পারছে না। ঠিক তখনই প্রহরের মনে পড়ল ওর মায়ের বলা কিছু কথা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই ভীষণ রাগ হবে ঠিক তখনই দোয়াটা পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি অভিশপ্ত শয়তান থেকে। বুখারী, তিরমিজি। স্যার আপনি এখানে? শাড়ি কিনতে এসেছিলাম। কথাটি বলে খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয় প্রহর, আর চোখে আবিরকে দেখছিল বারবার। আবির অথইকে চোখে হারাচ্ছে, আর এই দৃশ্য প্রহরের মোটেও সহ্য হচ্ছে না। রাগ কমছে বই আরও বেড়ে যাচ্ছে। বাসায় ফিরতে হবে অতই, চল তোকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। মিস্টার আবির, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি অথইকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসতে পারি? কারণ ওর বাসায় যাচ্ছিলাম আমি, যেহেতু দেখা হয়েই গেছে তাহলে আলাদা না গিয়ে একসাথেই ফিরে যাই। প্রহরের কথা শুনে আবির এবং অথই দুজনেই অবাক হলো। অথই মনে মনে চাইছে প্রহরের সঙ্গে যেন ওর যেতে না হয়, আর আবিরও ঠিক তেমনটাই চাইছে। কদিন বাদেই যার সঙ্গে বিয়ে, তাকে কি করে পরপুরুষের সঙ্গে যেতে দেওয়া যায়? প্রহর অথয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই অথয়ের মোবাইলে কল এলো। অথই ব্যাগ থেকে মোবাইল বের করে দেখলো ওর মা কল করেছে। অথই এক্সকিউজ মি মিস্টার বলে একপাশে গিয়ে কল রিসিভ করলো। হ্যালো। হ্যালো অথই, তোর নাজিফা আন্টি কল করেছিল, বলল প্রহর নাকি আমাদের বাসায় আসবে কিছুক্ষণের মধ্যে। তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস। আর শাড়ি কেনা হয়েছে তো? মা শাড়ি কেনা হয়েছে, প্রহর স্তরের সঙ্গে মার্কেটে দেখা হয়ে গেল। উনি আমাকে বলেছে ওনার সঙ্গে যেন আমি বাড়িতে ফিরি। এদিকে আবির তো আমার সঙ্গে আগে থেকেই ছিল, আবিরকে কিভাবে না করি আর প্রহর স্যারকে কিভাবে মানা করি বলতো? আবির তোর সঙ্গে মার্কেটে আসার সময় দেখা হয়েছিল। আবিরকে বিদায় দিয়ে প্রহরকে নিয়ে আয়, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আয়। আমি এবং তোর আব্বু তোর জন্য অপেক্ষা করছি। কিন্তু মা, আবির। আমি কি বলছি শুনতে পেয়েছিস? সাবিনা রাগান্বিত সুরে জবাব দেয়। অথই এবার ভয় পেয়ে ওর মাকে আশ্বস্ত করার জন্য বলল, শুনেছি। তাহলে বাড়িতে ফিরে আয়। ঠিক আছে, আসছি। অথই কথা শেষ করে আবারও ফিরে গেল সেখানে। ফিরে এসে দেখলো আবির এবং প্রহর দাঁড়িয়ে আছে দুইমুখী হয়ে, কেউ কাউকে দেখলো না যেন। অথই দীর্ঘশ্বাস ফেলে আবিরের সামনে গিয়ে অপরাধী কণ্ঠে বলল, দোস্ত, অন্য একদিন তোর সঙ্গে যাব, আজ স্যারের সঙ্গে যেতে হবে। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়েই অথই প্রহরের সামনে গিয়ে শান্ত সুরে বলল, স্যার এক্ষুনি যাবেন নাকি আরও কেনাকাটা বাকি আছে? না, এক্ষুনি ফিরবো। তুমি কিছু কিনবে? না। তাহলে চলো। আবিরকে পেছনে ফেলে প্রহর এবং অথই এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আবিরের তাকিয়ে দেখা ছাড়া
কিছুই করার নেই, কারণ সে অথয়ের বাবার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। যতদিন না তিনি অথয়কে নিজ থেকে বিয়ের খবর না জানাবেন, ততদিন অবধি আবির যেন অথয়কে কিছুই না জানায়, এমনকি আবিরের পরিবারের লোকেরাও যেন এমন কাজ থেকে বিরত থাকে। কিন্তু এখন আবিরের মনে হচ্ছে অথয়কে বিয়ের ব্যাপারে না বললে ওদের সম্পর্কে ফাটল ধরতে পারে। অথয়কে নিয়ে প্রথমবারের মতো নিজের গাড়িতে প্রহর। জীবনে চলার পথে একজন সহযাত্রী যে কতটা আনন্দ দেয় তা আজই উপলব্ধি করতে পারছে সে। ড্রাইভিংয়ের ফাঁকে নিজের বউটাকে লুকিয়ে চুরিয়ে দেখছে আর ভীষণ আনন্দ অনুভব করছে। অথয়দের বাড়ির সামনে এসে গাড়ি থেমে যায়। অথয় এবং প্রহর দুজনেই গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছে অথয়। পেছনে প্রহর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দেয় সাবিনা। অথয়ের পেছনে দাঁড়িয়ে থাকা প্রহরকে দেখে সাবিনা খুশিতে আত্মহারা। ওদের দুজনকে ভেতরে আসতে বলে অতি দ্রুত রান্নাঘরে প্রবেশ করলো সাবিনা। অথয় আগে, ওর পেছনে পেছনে প্রহর ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে অথয় প্রহরকে বলল, স্যার আপনি বসুন, আমি আসছি। ওকে। অথয় অতি দ্রুত ওর ঘরে চলে এলো। গোসল করা দরকার। ওয়াশরুমে গিয়ে জলদি গোসল শেষ করে কালো এবং লাল মিশেলে 3 পিস পরে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে মাথায় খুব ভালো করে ওড়না জড়িয়ে বের হয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমের সামনে আসতেই দেখতে পেল রাব্বুর সঙ্গে হেসে হেসে কথা বলছে প্রহর। অথয় অবাক হলো প্রহরের আচরণ দেখে। 2 মাসে সে একবারও প্রহরকে হাসতে দেখেনি, কিন্তু আজ প্রহরের হাসি মাখা মুখটাকে দেখলে কে বলবে অফিসের লোকটা একেবারে ডাকাতি ভাব নিয়ে চলে, যার এক চোখ রাঙানি দেখে স্টাফরা থরথর করে কাঁপে। অথই, দাঁড়িয়ে না থেকে এগিয়ে আয়। আসছি মা। প্রহর তখন আলফাজের সঙ্গে কথা বলছিল। অথয়ের নাম শুনে সামনে তাকাতেই তার দুটো হার্টবিট বোধহয় মিস হয়ে গেছে। লাল কালো মিশেলে 3 পিস পরা মেয়েটা যে তারই অথই, প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। অথয় যখন শাড়ি পরে থাকে তখন তাকে সুস্মিতা সেনের মতোই দেখায়, কিন্তু আজ 3 পিস পরনে দেখে বোধহয় অথয়ের বয়স 16তে এসে আটকা পড়েছে। অথয়ের মায়ের সে তো কবেই আটকা গেছে। আজ বুঝি প্রেম সাগরে ডুবে ডুবে জল খাওয়া ছাড়া উপায় রইল না। নিজের চোখের দৃষ্টিকে বেহায়া স্বীকৃতি দিয়ে শুকনো ঢোক গেলে আলফাজের কথায় মনোযোগ দিল প্রহর। তার বেশ কিছু সময় পর অথই সাবিনা ট্রে ভর্তি নাস্তা এনে টি টেবিলের উপর রাখলো। সাবিনা আলফাজের পাশে বসলো। অথয়কে বলে দিচ্ছে প্রহরকে কি কি দিতে হবে। প্রহর মুচকি হেসে সাবিনাকে বলল, আন্টি, আপনাদের স্নেহের হাত আমার মাথায় থাকুক, আমি সব সময় চাই। শুধু আপনারাই চান না বলেই সম্ভব নয়, তাই না আঙ্কেল? প্রহরের কথায় আলফাজ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সাবিনা এই কথার মর্মার্থ বুঝতে পেরেছে। অথই কথাটি খুব স্বাভাবিক অর্থেই নিয়েছে, কারণ 2 পরিবারের মাঝে আত্মীয়তা তার জন্মের আগ থেকেই। এসব কথা স্বাভাবিকভাবেই একজন আত্মীয় তার আত্মীয়কেই বলতে পারে। প্রহর শুধু পুডিং খেলো। সাবিনা আর কিছু দিতে চাইলে প্রহর মানা করে দেয়। সাবিনা হাসতে হাসতে অথয়কে ডাক দিয়ে বলল, তোর মতো প্রহরের কিন্তু পুডিং পছন্দ। অথই আর চোখে তাকালো প্রহরের দিকে। ওমা, প্রহর দেখছি ওর দিকে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে নিজেই দৃষ্টি নত করে রাখলো। এর মাঝেই আলফাজ অথয়কে উদ্দেশ্য করে বলল, আগামীকাল তোদের অফিস থেকে নাকি সবাই ট্যুরে যাচ্ছে, তুইও যাচ্ছিস শুনলাম। হ্যাঁ আব্বু, সবাই একসাথে যাব। ঘুরবো ফিরবো, লাল পাহাড়ের দেশ থেকে ঘুরে আসবো। কথাগুলো বলার সময় অথয়কে ভীষণ উৎফুল্ল দেখায়। প্রহর অথয়কে এতটা আনন্দিত হতে কখনো দেখেনি। মেয়েটা নিজের চেহারার মাঝে সবসময় গাম্ভীর্য ভাব বজায় রাখে। গাম্ভীর্য চেহারার আড়ালে যে হাস্যোজ্জ্বল একটি মিষ্টি মনের অধিকারী বাস করে, কাউকে হয়তো টের পেতে দেয় না। টের পেলেই তো সবাই মরিয়া হয়ে উঠবে তাকে জয় করার জন্য। প্রহর গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তার অথয়কে। আজকের না এতটা কাছ থেকে কবে দেখেছে অথয়কে? রাঙামাটি যেতে পারবি, তবে এক শর্তে, প্রহর তোর সঙ্গেই থাকবে অ্যাজ এ বডিগার্ড। প্রহর যেভাবে চলতে বলবে ঠিক সেভাবে চলবি। প্রহরের জন্যই তোকে নিশ্চিতভাবে রাঙামাটিতে যাওয়ার অনুমতি আমি তোকে দিচ্ছি। আব্বু কি
আচ্ছা, সবাই তো যাচ্ছে। এখন কি প্রহর স্যার সবার দায়িত্ব নিজ কাঁধে তুলে রাখবে নাকি? কথাটি বলে বিরক্তিকর শ্বাস ছাড়ল। আলফাজ কিছুটা রাগ দেখিয়ে অথৈকে ধমকের সুরে বলল, আবিরের সঙ্গে আজ মার্কেটে গিয়েছিস, আমি কিছুই বলিনি, কিন্তু কাল রাঙ্গামাটি যদি যেতে চাস আমার শর্ত মানতে হবে, নয়তো তোকে রাঙ্গামাটি যেতে হবে না। আব্বু। আলফাজ মেয়ের দিকে আর ফিরে তাকালো না, দরজা খুলে বেরিয়ে যায়। অথৈ নিজেও উঠে চলে যায় ঘরে। ড্রয়িং রুমে কেবল সাবিনা আর প্রহর রয়ে গেছে। বাপ বেটির রাগ সমাচার দেখে ভেতরে ভেতরে হেসে খুন হচ্ছে সাবিনা। রাগের মাত্রা খুব বেশি না, কিন্তু বিপদ সংকেত 9 নম্বর চলছে। এখন কেউ তাদের সঙ্গে কথা বলতে পারবে না, যেই যাবে ভস্য হয়ে যাবে। আন্টি, এটা অথয়ের জন্য। আগামীকাল যদি অথয় এই শাড়িটা পরে রাঙামাটিতে যায় আমি খুব খুশি হব। প্রহরের বাড়িয়ে দেয়া হাতের দিকে তাকিয়ে সাবিনা বলল, এক কাজ করো বাবা, তুমি না হয় ওকে শাড়িটা দিয়ে যাও। আমি দিলে ও কখনোই নেবে না। শাড়ি পরবে পরের কথা, আজকে এতটুকু উপকার করুন আমার, চিরকৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। সাবিনা শাড়ির প্যাকেট নিয়ে প্রহরের মাথার দিকে হাত বাড়িয়ে দেয়। প্রহর মাথা নিচু করে ফেলে। সাবিনা প্রহরের মাথায় হাত বুলিয়ে স্নেহ জড়ানো কণ্ঠে বলে, যেই পরীক্ষায় অংশ নিয়েছো আমি চাই তুমি সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করো। প্রহর হাসল। বিদায় নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই অথয়র রুম থেকে বের হয়ে বলল, স্যার, আমি আপনার কথা মেনে চলবো, আপনার সাথে সব সময় থাকবো, কোনো প্রকার ঝামেলায় জড়াবো না, ট্রাস্ট মি। প্রহর অথয়ের কথাগুলো শোনার পর সাবিনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আগামীকাল অথয়কে অফিসে পাঠানোর দরকার নেই। আগামীকাল রাতে দেখা হবে ওর সঙ্গে আমার। আমি রাত 9টায় এসে ওকে পিক করব। কিন্তু স্যার। আমার নম্বর আছে না তোমার কাছে? কোনো প্রয়োজন হলে রাতে কল করে জিজ্ঞেস করো। আমাকে আর্জেন্ট শাহবাগ যেতে হবে। আর চিন্তা করো না, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ। অথই এবং সাবিনাকে বিদায় জানিয়ে প্রহর রওনা হলো শাহবাগের উদ্দেশ্যে। অথই দৌড়ে চলে গেল ওর ঘরে। আনন্দিত হয়ে জানালার সামনে দাঁড়িয়ে প্রহরের চলে যাওয়ার দৃশ্য দেখছিল। ঠিক তখনই সাবিনা এসে অথয়ের চোখের সামনে একটি প্যাকেট তুলে ধরলো। অথই ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এটা কি? প্রহর এনেছে তোর জন্য। যদিও আমাকে বারণ করেছে তোকে ওর নাম না বলার জন্য, কিন্তু তোকে মিথ্যা বলতে ইচ্ছা করছিল না, তাই সত্য জানিয়ে দিলাম। অথয়ের কাছে বিষয়টি এখন সবচেয়ে বিস্ময়কর লাগছে। প্রহর শাড়ি এনেছে অথয়ের জন্য, কিন্তু কেন? এদিকে সাবিনা ভয় পাচ্ছে। অথয়ের যা রাগ, সত্য জানিয়ে হিতে বিপরীত কিছু করে বসল না তো আবার। শাড়ির দিকে তাকিয়ে আছে অথই। লোকটার চয়েস আছে বলতেই হয়। ছাইরঙা পাড়ের কালো রঙের জামদানি শাড়ি। ওর মা সেই কখন ওর হাতে শাড়ি দিয়ে চলে গেছে। সে হাতে শাড়ি নিয়ে ভাবছে অন্য কিছু। একজন এমপ্লয়ি হিসেবে প্রহরের কাছ থেকে উপহার পাওয়াটা মোটেও আশা করা যায় না, কিন্তু অথই পেয়েছে উপহার। কিন্তু কেন? প্রহর কি তাকে অন্য কিছু ভাবছে, লাইক স্পেশাল? নানান প্রশ্নে মাথায় কুটুরমুটুর করছে। জবাব না পাওয়া অব্দি নিস্তার নেই। আল্লাহ তাআলা মেয়েদের একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন। সেই বিশেষ ক্ষমতার জের ধরেই কিন্তু একটি মেয়ে পুরুষের চোখের ভাষা বুঝতে পারে। 100 মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা একটি মানুষও যদি তাকিয়ে থাকে, সেটাও তারা বুঝে ফেলে। কোন চোখে লালসা আর কোন চোখে ভালোবাসা, সবটাই তারা অনুমান করতে পারে। অথই শাড়িটা খাটের উপর রাখলো, তারপর মোবাইল বের করে প্রহরের নাম্বারে কল করলো। প্রহর তখন শাহবাগ চত্বরে দাঁড়িয়ে আছে ওর বন্ধু মুয়াজের সঙ্গে। অফিস ট্যুরের ব্যাপারে আলাপ করছিল। মোবাইলের রিংটনে আলাপে ব্যাঘাত ঘটল। প্রহর এক্সকিউজ মি মিস্টার বলে মোবাইল হাতে নিয়ে দেখলো স্ক্রিনে বউ নামটির সঙ্গে অথৈ ছবি ভেসে উঠেছে। প্রহরের হৃদয়ে হুট করে প্রলয়ঙ্কারী ঝড় ওঠে, যেই ঝড় প্রহরকে কেবল নিঃশেষ করতে এসেছে। ভালোবাসা নামক ঝড়ে প্রহর কতখানি ক্ষতি হবে জানা নেই।
কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম টিস্যুর সাহায্যে মুছে ফেলল। কল রিসিভ করে কানের কাছে ধরল, তারপর মৃদু কণ্ঠে বলে উঠল, হ্যালো অথই। শাড়ি কেন দিয়েছেন আমায়? অথইয়ের কাট কাট গলায় বলা কথাগুলো শুনে প্রহর শুকনো গলায় জবাব দেয়, আন্টিকে আমি বারণ করেছিলাম তোমাকে জানাতে। মা আমাকে কখনোই মিথ্যে বলে না, আজও বলেনি। একজনের উপহার নিজের নামে চালিয়ে দেওয়া বদ স্বভাব আমার মায়ের নেই। অথই, আমার কেন জানি মনে হলো শাড়িটা তোমায় দারুণ মানাবে। কোনো কিছু না ভেবেই কিনে ফেলেছি। অবশ্যই আপনি ভেবেই কিনেছেন। পুরুষ মানুষ একজন নারীকে শুধু শুধু শাড়ি উপহার দেবে কেন? আপনার মনের মধ্যে কোনো অসৎ ভাবনা কাজ করছে না তো আমার জন্য? ছি অথই, তুমি আমাকে এতটা খারাপ ভাবো? আপনি কাজটাই করেছেন ওরকম। খারাপ তো অবশ্যই ভাবছি। তাছাড়া আপনার সাথে তো আমার এমন সম্পর্ক নেই যে উপহার পাবো আপনার কাছ থেকে। যদি বলে আমি তোমায় পছন্দ করি, সেই পছন্দের জোরেই তোমাকে শাড়ি উপহার দিয়েছি, তাহলে কি বলবে তুমি? প্রহরের কথা শুনে মোবাইলের উপাসে থাকা অথইয়ের কাছে বিস্ময়কর লাগলো। আর মুয়াজ প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। তার বন্ধু মোবাইলে কাকে প্রপোজ করে বসলো। তোমাকে আমার ভালো লাগে, আবার জানতে চেয়েও না কতটা ভালো লাগে, কারণ পরিমাপ করতে পারবো না তোমাকে কতটা ভালো লাগে। টুট টুট। অথই কল কেটে দিল, মোবাইলটা বুকের মাঝে চেপে ধরল। এত অস্বাভাবিকভাবে কাঁপছে কেন বুকটা? জীবনের চূড়ান্ত পরীক্ষার সময়ও তো এত অস্থিরতা, বুকে এত কাঁপন কিছুই ছিল না। প্রহর স্যারের কাছে কেনই তাকে ভালো লাগবে? সে তো স্যারের অপমান করতে পিছপা হয় না। পারলে পুরো ঢাকাবাসীকে শুনিয়ে শুনিয়ে স্যারের বদনাম করত। সেই প্রহর স্যার তাকে কি বলল আজ? তোমাকে আমার ভালো লাগে। আর কিছুই ভাবতে পারছে না অথই। মোবাইলটা ড্রেসিং টেবিলের উপর রেখেই অথই কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল। শীত শীত লাগছে। কারো মুখ থেকে তোমাকে আমার ভালো লাগে বাক্যটি শুনে যে গায়ে কাঁপুনি দিয়ে জ্বর আসে, আজই টের পেল অথই। ভীষণ ভয় লাগছে আর লজ্জা জাপটে ধরেছে তাকে। প্রহর মোবাইলের স্ক্রিনের উপর তাকিয়ে আছে। মুয়াজ এসে প্রহরের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিরে বন্ধু, তলে তলে এত কিছু, মোবাইলে প্রপোজ অবধি করে ফেলেছিস? মুয়াজের কথায় প্রহরের মুখে অমাবস্যার আধার নেমে এসেছে। চলন্ত যানবাহনের উপর দৃষ্টি রেখে বলল, নিজের বউকে প্রপোজ করছি। জানি না বউ আদৌ আমায় কখনো মেনে নেবে কিনা, সময় তো খুব বেশি নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে খুলে বল তো কি হয়েছে? মুয়াজকে সব ঘটনা খুলে বলল প্রহর। অথয়ের সঙ্গে ওর বিয়ে, অথয়ের ওর অফিসে চাকরি করা, একসময় নিজের বাল্যকালের বউকে মানতে পারবে না বলে মায়ের সঙ্গে বনিবনা হতো না। সে বাল্যকালের বউয়ের জন্য এখন মায়ের কাছে কত মিনতি করতে হয়। অথয়ের বাবার কাছ থেকে 7 দিনের সময় নেয়া, সব কিছুই খুলে বলল। সবটা শোনার পর মুয়াজ বলল, তুই ভাই এখন তেরে এসে তরি ডুবে যায় অবস্থায় আছিস। বাল্যকালের বউকে যদি আগেই মেনে নিতি তাহলে কি আজ এই দিন দেখতে হতো? এখন ডুবে ডুবে জল খা। তোর বউ আরেকজন এসে নিয়ে যাবে, আর তো এসব দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হ ভাই, তোর বউ তোরই থাকবো। সিনেমার ডায়লগ পাইছস? মেয়ে তোরে ভুলেও চাইবো না, কারণ তোর পয়েন্ট অফ ভিউ অনুযায়ী তুই নেগেটিভ ক্যারেক্টারের অন্তর্ভুক্ত। ওর বাবা তোকে পছন্দ করে না, কারণ তার মেয়ে তোরে পছন্দ করে না। এখন উপায় হলো, তোর বউরে যদি তুই পটাইতে পারিস তাহলে সব প্রবলেম সলভ। আচ্ছা, তুই যে বললি ওরে তোরে ভালো লাগে, সে প্রতি উত্তরে কি বলল? নাথিং, কল কেটে দিয়েছে। কিছুই বলে নাই? না, তুই এসব ভাবিস না। আমি জানি আমার বউকে কি করে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। তুই বাসায় যা, আগামীকাল সময় মতো চলে আসিস। কথাটি বলে আর দেরি করল না প্রহর। গাড়ি নিয়ে রওনা হলো ওর বাড়ির পথে। সারাদিনের অফিসের খাটুনি শেষ করে প্রহর বিকেলের মধ্য বাড়ি ফিরে এলো। ট্যুরের জন্য আজ তাড়াতাড়ি অফিস আবার শেষ হয়েছে।
বাসায় ফিরে আগে শাওয়ার নিল প্রহর। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে নিল প্রায় 1.5 ঘন্টার মতো। ঘুম থেকে উঠতেই ওর মাকে জানালো কফি পাঠাতে। নাজিফা ছেলের জন্য মগে করে কফি নিয়ে এলেন। এরই ফাঁকে প্রহর ওর ব্যাগ গুছিয়ে ফেলল। নাজিফা রুমের দরজা নক করলো। প্রহর রাগ দেখিয়ে বলল, আমি আমার ঘরে অর্থাৎ আপনার ছেলের ঘরে এসেছেন, এতে নক করার কি আছে? নক করা অবশ্যই জরুরি। একজন মুসলিম হিসাবে আমাদের মাঝে এই স্বভাবটা আয়ত্ত করা উচিত। কারো রুমে ঢোকার আগে অনুমতি নেওয়া জরুরি। তাছাড়া পবিত্র কোরআন মসজিদে কিন্তু আমাদের কিছু রুলস ফলো করতে বলা হয়েছে, যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের জন্য সেট করে দিয়েছেন। নাজিফা কথাগুলো বলতে বলতে ছেলের সামনে কফির মগ বাড়িয়ে দেয়। প্রহর মুচকি হেসে কফির মগ হাতে নিয়ে ওর মাকে বলল, কোন সূরাতে বলা আছে আম্মি? নাজিফা নিজের হাতের কফির মগে চুমুক দিয়ে বলতে শুরু করলো, কারো ঘরে প্রবেশ করার আগে অনুমতি নেয়ার ব্যাপারে আল কোরআনে সূরা আন-নূর আয়াত 27 নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা কখনো নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি ছাড়া এবং সালাম না করে প্রবেশ করো না। এটা তোমাদের জন্য অতি উত্তম। আশা করা যায় তোমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এখন তুই বল, আমার কি উচিত নয় আমার রবের আদেশ পালন করা? অবশ্যই আম্মি, এখন থেকে আমিও কাজটি করব। নাজিফা ছেলের কথায় খুশি হয়ে গেছেন। প্রহর নিজের কফি শেষ করে ওর মাকে উদ্দেশ্য করে বলল, আম্মি, আপনার পুত্রবধূকে নিয়ে আজ প্রথমবারের মতো সফরে বের হচ্ছি। দোয়া করবেন যেন এই সফর থেকেই যেন আমাদের জীবনের নতুন সূচনা ঘটে। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তোর আকাঙ্ক্ষা পূরণ হবে। কটায় বের হবি? কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। অথইকে ওদের বাসার সামনে থেকে পিক করব, দেন অফিসে যাব। গাড়ি অফিসের পার্কিং এরিয়াতে রেখে যাব। কালাম ভাইকে বলে দিও গাড়ি বাড়িতে নিয়ে আসতে। আচ্ছা, বলবো। তাহলে তুই তৈরি হয়ে নিচে আয়। নাজিফা চলে যায়। প্রহর কালো টি শার্টের ওপরে কালো জ্যাকেট পরে নিল, নীল জিন্স, কড়া পারফিউম মেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হয়ে এলো। নিচে ওর বাবা এবং আম্মির কাছ থেকে বিদায় নিয়ে বের হলো অথইদের বাড়ির উদ্দেশ্যে। অথইদের বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে অথইর নাম্বারে কল করলো প্রহর। অথই কল রিসিভ করলো না। বেশ কয়েকবার ট্রাই করার পরও যখন অথই কল রিসিভ করলো না, তখন প্রহর বাধ্য হয়ে বাড়ির ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার ঘুরে দেখছে। টিয়া রঙের 3 পিস, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, আর চুলগুলো খোপায় আটকে রাখলো। ভালোই দেখাচ্ছে তাকে। এমন সময় ওর মা এলো হন্তদন্ত হয়ে। তোর হলো? প্রহর এসেছে। প্রহর নামটি শুনে আবারও অথয়ের বুকে কাঁপছে। অথচ গতকাল বিকেল অবধি মানুষটা ছিল অথয়ের কাছে 8-10টা মানুষের মতোই। কিন্তু গতকাল রাতের পর থেকেই অথয়ের মনে হচ্ছে কোথাও কিছু ঠিক নেই। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা জলদি, দেরি হয়ে গেলে বাস ধরতে পারবি না। অথই এবার নিজের অনুভূতিকে সামলে ফেলল। এমন কিছুই বলে ফেলেনি যে এতটা কুকড়ে যেতে হবে। মোবাইল ব্যাগে রেখে বাইরে এলো। অথয়ের আব্বু আম্মু দুজনেই বাইর পর্যন্ত এলো অথয়কে বিদায় করার জন্য। গেটের কাছে আসতেই দেখলো প্রহর দাঁড়িয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোয় অথয়কে দেখে প্রহরের অশান্ত হৃদয় শান্ত হলো। আজ টিয়া পাখি সেজেছে, মাথায় আগুন ধরানো সাজে এলো তার বউ। আল্লাহ জানে আজ কজনের কুদৃষ্টি পড়বে তার পিয়ার উপর। অথই যখন প্রহরের কাছাকাছি এলো তখন ভীষণ শান্ত দেখালো। তোমাকে বিশ্বাস করে অথইকে এত দূর পাঠানোর সাহস। দুশ্চিন্তা করবেন না আঙ্কেল, আমার শরীরের 1 ফোঁটা রক্ত থাকা অবধি আমি অথইকে রক্ষা করব। আলফাজ মনে মনে ভীষণ খুশি হলেন প্রহরের কথায়। সাবিনা মেয়ের কপালে চুমু খেয়ে বলল, প্রহরকে মোটেও জ্বালাবি না, নিজের দিকে খেয়াল রাখবি। আমার সঙ্গে প্রতি ঘন্টায় 1 মিনিটের জন্য হলেও কথা বলবি।
জানিসই তো মা, তোকে ছাড়া এক মুহূর্তের জন্য থাকতে পারি না। কথাগুলো বলতে বলতেই ঝরঝরিয়ে কেঁদে ফেললেন সাবিনা। অথই ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমি কি শ্বশুর বাড়িতে যাচ্ছি যে এভাবে কাঁদছো? আরে বাবা, মাত্র দুদিনের ব্যাপারই তো, তুমি চিন্তা করবে না, আমি জলদি ফিরে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ। অথই ওর বাবা মাকে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলো। প্রহর আলফাজ এবং সাবিনাকে সালাম দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ির পেছনের সিটে বসে থাকা অথইকে বলল, সামনে আমি, পেছনে তুমি। গাড়ির ব্যালেন্স ঠিক থাকবে না, একটু স্পিডে চালাতে গেলেই দেখবা গাড়ি উল্টে গেছে। সামনে এসে বসো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। অথই ভ্রু কুঁচকে বলল, আপনি কি ইজি বাইক চালাচ্ছেন যে ব্যালেন্স রাখতে পারবেন না? সোজা সাপটা বললেই হয় সামনে এসে বসতে। কথাগুলো শেষ করে অথই গাড়ি থেকে নেমে সামনের সিটে এসে বসলো। প্রহর অথইয়ের মুখের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আসলে আমি চেক করলাম আমি কি অথইকে নিয়ে যাচ্ছি নাকি অথইয়ের রূপে থাকা বহুরূপীকে নিয়ে। মানে? যেভাবে মেপে কথা বলছিলে আমি তো ভেবেছি এটা অথই হতেই পারে না, একটু পরীক্ষা করেই দেখি। পরীক্ষা করলাম, এখন দেখছি অরিজিনাল অথইকে নিয়েই রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রহরের কথা শুনে অথই রেগে যাবার কথা, কিন্তু অথই রাগ করল না। উল্টো মুখ ঘুরিয়ে জানালায় দৃষ্টি রেখে চলন্ত যানবাহনের দিকে তাকিয়ে আছি। আজ কেন যেন প্রহরের সঙ্গে রেগে কথা বলতে ইচ্ছে করছে না। অফিসের সামনে চলে এসে দেখলো বাস এসেছে মোট 5টা। সবাই যার যার মতো বাসে বসে আছে। একটি বাস কেবল বড় বড় কর্মকর্তাদের জন্য, সেই বাসে প্রহর যাবে। আর এমপ্লয়িদের জন্য বরাদ্দকৃত 4টি বাসের একটিতে অথই যাবে। প্রহর অথইকে গাড়ি থেকে নামিয়ে বলেছিল ওর জন্য অপেক্ষা করতে, গাড়িটা অফিসের ভেতর পার্ক করে চলে আসবে সে। প্রহর অফিসের ভেতর চলে যায় গাড়ি নিয়ে, আর অথই অপেক্ষা করছে প্রহরের জন্য। এমন সময় তন্নি এসে অথইয়ের পাশে দাঁড়িয়ে বলল, বাহ, আজ তো দারুণ লাগছে তোমায়। শাড়িতে যত সুন্দর দেখায়, 3 পিস পরনে তোমায় ততটা পিচ্ছি দেখায়। কেউ সরাসরি আমার প্রশংসা করলে আমি ভীষণ লজ্জা পাই। থাক, লজ্জা পেতে হবে না। শোনো, একটা কথা বলি। বলুন। তুমি আমাদের সঙ্গে যাচ্ছ না? কেন হঠাৎ করে এই কথা? এর মানে কি? কারণটা কি আমাকে বলুন। অথই উত্তেজিত হয়ে প্রশ্ন করছে তন্নিকে। তন্নি জবাব দেবার আগে কেউ এসে অথইয়ের হাত থেকে ব্যাগ নিয়ে এক হাতে অন্য হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে বলল, কারণ তুমি আমার সঙ্গে আমার পাশে বসে যাচ্ছ। মানে? রাঙামাটি থেকে ঢাকায় ফিরে আসা আগ পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। কি বলেছিলে মনে আছে? আমি যা বলবো তাই করবে। তোমার বাবাকে তো এই কথাগুলো বলেই কনভিন্স করেছিলে। অথই দাঁড়িয়ে পড়ল। প্রহর অথইয়ের মুখোমুখি হয়ে জবাব দেয়। অথই প্রহরের মুখের দিকে তাকিয়ে বলল, আমি সামান্য একজন এমপ্লয়ি হয়ে অফিসের বড় বড় কর্মকর্তাদের সঙ্গে যাই কি করে? সামান্য কেউ নও তুমি, তোমাকে আমি চাই। তোমার এর চেয়ে বড় পরিচয় কি দিতে হবে তাদের কাছে? প্রহরের শক্ত গলায় বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল অথই। লোকটার আবেগ প্রবণতা বেড়েছে, তাই অথইকে এতটা প্রাধান্য দিচ্ছে। আবেগ কমে গেলেই বিবেক কাজ করবে। প্রহরের হাতের বাঁধন থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। প্রহর প্রতিবাদ করল না, ধীরে ধীরে এগিয়ে যায় বাসের দিকে। বাসে উঠে নিজের সিটে বসলো। অথই জানালার পাশের সিটে বসলো। প্রহর ওর পাশে বসলো না, বাস থেকে নেমে কোথাও চলে গেল। অথই মিকি হেসে আনমনে বলল, বড় লোকেদের ভালোবাসা সবসময় লোকের আড়ালে উপচে পড়ে, তাদের সমকক্ষ নয়। এমন মানুষদের ভালোবেসে যায় আড়ালে আবডালে। প্রহরও তার ব্যতিক্রম নয়। আড়ালে তাকে কতটা চোখে হারালো আজ, আর এখন তার সে পাশেই নেই। তাকে একা বসিয়ে চলে গেছে কোথাও। হয়তো তার প্রিয় তাদের কাছে গিয়েছে, যারা প্রহর বলতেই জ্ঞান হারায়। পানি, বিস্কুট, চিপস এগুলো নিয়ে এলাম। যদিও রাতে আমার খিদে পায় না, তবুও কিনে রাখলাম। অথবা আর কিছু কেনা লাগবে তোমার জন্য? জানালার দিকে তাকিয়েছিল অথই। প্রহরের কথা শুনে
পাশ ফিরে তাকাতেই দেখতে পেল প্রহর নানান রকমের খাবার নিয়ে এসেছে। খাবারগুলো নিচে রেখে বেশ আরাম করে ওর পাশের সিটে গালিয়ে বসল। অথই প্রহরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কোথায় গিয়েছিলেন? পানি আর খাবার কিনতে গিয়েছিলাম, এই মাত্রই তো বললাম তোমাকে। প্রহর খানিকটা অবাক হলো অথইয়ের কথায়। অথই নিজেই নিজের কাছে লজ্জিত বোধ করছে। কি না কি ভেবে এতক্ষণ লোকটাকে মন্দ কথা বলছিল। অথই লজ্জা আর সংকোচ উভয়ের রোষানলের শিকার হয়ে প্রহরের সঙ্গে স্বাভাবিক হতে পারছে না। জানলার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বাসের প্রত্যেকটা সিট মানুষের পরিপূর্ণতা পেল। ঠিক 10টা বাজতেই অফিসের সামনে দাঁড় করিয়ে রাখা সব কটা বাস নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। বাস চলছে। প্রহর তাকিয়ে আছে অথয়ের দিকে। অথয়ের দৃষ্টি জানালাতে। ঢাকার শহর তখন নিজেকে লাল নীল হলদে আলো গায়ে মাখিয়ে রেখেছে। সেই রঙিন আলোতে প্রহর দেখছে তার অথয়কে। অফিসের সবচেয়ে চটপটে স্বভাবের দুরন্ত বালিকা অথই এখন কতটা শান্ত হয়ে বসে আছে। কেউ না দেখলে বিশ্বাসই করতে চাইবে না। অথয়ের ষষ্ঠ ইন্দ্রিয় বলছে প্রহর ওর দিকেই তাকিয়ে আছে। অথয়ের ইচ্ছে হলো ছট করে প্রহরের দিকে তাকিয়ে ওকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে, কিন্তু নিজেকে আজ প্রহরের সামনে ধরা দিতে ইচ্ছে করছে না। প্রহরের চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। প্রহরের চোখের দৃষ্টি মোটেও স্বাভাবিক নয়। কি যেন খুঁজে বেড়ায় তার মুখের দিকে তাকিয়ে। অথই, প্রহরের ডাক শুনে অথই চোখ বন্ধ করে ফেলল। পর মুহূর্তে দ্বিতীয় ডাক পড়ল। এবার নিজেকে সামলে অথই প্রহরের দিকে তাকালো। প্রহর অথইকে কিছু বলতে গিয়েও থেমে যায়। অথই কি কাঁদছে? কিন্তু কেন? তড়িঘড়ি করে অথইকে আদুরে গলায় প্রহর জিজ্ঞেস করল, কি হয়েছে অথই, কাঁদছো কেন? আচমকা প্রহরের প্রশ্ন শুনে অথই স্থির হলো। ডান হাত দিয়ে চোখ স্পর্শ করল। ভেজা চোখ। কাঁদছিল কখন? কি হলো বলছো না কেন? চোখে কি যেন পড়েছে, জানালা বন্ধ করে দিন, ময়লা ঢুকবে না আর চোখে। কথাটি বলেই প্রহরের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলল। প্রহর দীর্ঘশ্বাস ছাড়ল। জানালার দিকে তাকিয়ে দেখল জানালা বন্ধ। এসি বাসে কি আর জানালা খোলা থাকে? অথচ অথই অকপটে স্বীকারও করল যে জানালা খোলা ছিল, তাই চোখে ময়লা ঢুকেছে। ব্যাপারটা আর ঘাটল না প্রহর। অথইকে নিজের মতো করে ছেড়ে দিল। রাত 1:45। বাস থেমেছে রেস্তোরাঁর সামনে। বাস থামার তীব্র ঝাঁকুনি খেয়ে ঘুম ভাঙল অথইয়ের। নিজেকে আবিষ্কার করলো একটি চাদরের আড়ালে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল প্রহরের মুখখানা। কি মনে করে প্রহরের মুখের দিকে তাকিয়ে রইল। রেস্তোরাঁ বাতিগুলো আলো এসে পড়েছে প্রহরের মুখের উপর। সেই আলোর সাহায্যে অথই আবিষ্কার করলো প্রহর একজন সুদর্শন যুবক, যাকে এক দেখায় যে কোনো মেয়ে পছন্দ করবে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, জোড়া ব্রজগুলির নিচে ঘন আঁখি পল্লব। হুট করে অথয়ের নিজের কাণ্ডে ভীষণ লজ্জা পেয়ে দূরে সরে বসল। যদিও দূরত্ব ছিল কেবল 5 থেকে 6 ইঞ্চি। অথই, জি স্যার। প্রহর স্যারকে ডেকে তুলো, বিরতির সময় কিন্তু খুব বেশি নেই। ইশতিয়াক নেমে যায়। অথই ধীরে ধীরে প্রহরকে ডাক দিল। প্রহর অথইয়ের ডাক শুনে ঘুম থেকে জেগে উঠল। আশেপাশে তাকাতেই যখন বুঝতে পারল বাসে কেউ নেই, তখন অথইকে জিজ্ঞেস করল, সবাই কোথায় গিয়েছে? বাস বিরতি দিয়েছে, আপনি কি বাইরে যাবেন? আমি এক্ষুনি বের হব। বসে থাকতে থাকতে পা ধরে গেছে। মাত্র 3 ঘন্টায় বলছো পা ধরে গেছে, এখনো অনেক পথ বাকি আছে। প্রহর মুচকি হেসে সিট থেকে উঠে দাঁড়ালো।
অথয়ের মুখ থমথম করছে। প্রহর যে তাকে খোঁচা দিয়ে কথাটি বলেছে খুব ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এখন ঝগড়া করার সময় নয়। অথই মুখ কালো করেই প্রহরের পেছনে পেছনে বাস থেকে নেমে এলো। রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করে প্রহর অথয়কে নারীদের জন্য বরাদ্দকৃত ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল পুরুষদের ওয়াশরুমের দিকে। অথয় খুব দ্রুত নিজের কাজ শেষ করে হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। দরজার কাছে এসে প্রহরকে দেখতে পেল অথই। অথয়কে দেখে প্রহর বলল, সবাই খিচুড়ি এবং ভুনা মাংস খাচ্ছে, তুমি কি খাবে? এত হেভি খাবার খেতে পারবো না, আপনি বরং দেখুন না রুটি বা পরোটা আছে কিনা। এত রাতে পাবো কিনা সন্দেহ আছে, আচ্ছা দেখি। প্রহর চলে গেছে। অথই বসে রইল আগের জায়গায়। 5 মিনিট অতিক্রম হবার আগেই প্রহরের পেছনে একজন ওয়েটার, হাতে খাবার প্লেট। প্রহর অথয়ের মুখোমুখি চেয়ার টেনে বসল। ওয়েটার সাদা রুটি, গরুর মাংস ভুনা দিয়ে চলে গেছে। দুজন বেশ মজা করেই খাবার খেয়ে নিল। সবশেষে 2টো কফি অর্ডার করলো প্রহর। অথয়ের মায়ের সঙ্গে কথা বলছিল। ওয়েটার এসে কফি দিয়ে গেছে। অথয় কথা বলার ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছিল, আবার টেবিলে মগ রেখে দিচ্ছিল। প্রহরের মনে নিষিদ্ধ লোভ জেগে উঠল। অথয়ের অধর ছুঁয়ে যাওয়া মগ থেকে একটু হলেও কফি খেতে হবে আজ। একটা মানুষ এত নিখুঁতভাবে ঠোঁট গোল করে ফুদিয়ে গরম কফিতে চুমুক দিচ্ছে। তেতো কফিও বুঝি আজ মিষ্টতা খুঁজে পাচ্ছে। সুযোগ বুঝে প্রহর অথয়ের কফির মগের সঙ্গে নিজের কফির মগ এক্সচেঞ্জ করলো। তারপর ভীষণ আয়েশ করে কফির মগে চুমুক দিল। যেখানটায় অথয়ের লিপস্টিকের দাগ লেগে আছে, বোকা অথই টেরও পেল না। যাত্রা বিরতি শেষ হলো। প্রহর অথই একসঙ্গে বাসে উঠল, নিজেদের সিটে বসলো। অথই এবার প্রাণবন্ত হলো। প্রহর সিটে বসলো না। ততক্ষণে বাস চলতে শুরু করেছে। প্রহর বাসের মাঝামাঝি অবস্থানে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল,